নিজের স্বামীর বিয়েতে পাগলের মতো নাচ করছে আখি। মানুষ কতটা ব্যথা পেলে এমনটা করতে পারে। পাশে মিউজিক বক্সে লাউড সাউন্ডে গান বাজছে। সেই সুরে তাল মিলিয়ে পাগলের মতো নাচতে মগ্ন আখি। মুখের মিথ্যে হাসিটা যেন থামছেই না। আশেপাশে সকলেই হতবাক ওর এমন কাণ্ড দেখে। হবেই বা না কেন? এখানে উপস্থিত যারাই আখিকে চেনে সবার জানা আছে আখির পাগলামি আয়ানকে নিয়ে। আয়ান যে ওর নিঃশ্বাসে বসবাস করে, যে আয়ানের জন্য আখির সব কিছুর মায়া ত্যাগ করেছে, আজ সেই আখি আয়ানকে ত্যাগ করতে রাজি হয়ে গেল, তাও হাসি মুখে। এমনও কি হয়? তা ওদের মধ্যে তা বুঝতে ব্যর্থ আশেপাশের লোকজন। তবে সবাই যেন আখির হাসি মুখের পিছনের কষ্টটা বুঝতে সক্ষম হচ্ছে। আখি তা কাউকে বুঝতে দিতে না চাইলেও সেখানে উপস্থিত প্রায় অনেকেরই চোখে আখির জন্য জল টলমল করছে। সে আর জলগুলো বেয়ে পড়ছে দুজনের নয়ন বেয়ে। তারা আর কেউ নয়, আয়েশা আখির একমাত্র ননদ আর আখির শাশুড়ি মীরা রহমান। ওরা হয়তো জানে আসল সত্যটা, তাই ওদের এই অবস্থা। এদিকে আজ যেন আখিরই বিয়ে। ওর নাচ দেখে কেউ বলবে না আজকে ওর বিবাহিত জীবনের শেষ দিন। যাকে জীবনের সব কিছু উজাড় করে ভালোবেসেছিল, তাকে আজ তুলে দিতে হচ্ছে অন্যের হাতে, তাও ওর খুশির জন্য। নিজের স্বামীর ভাগটা যে কাউকে অন্য দিতে চায় না, সে জায়গায় আখি নেচে গিয়ে স্বামীকে অন্যের হাতে তুলে দিচ্ছে। গান শেষ হতে না হতেই সিঁড়ি বেয়ে নামতে লাগলো। আয়ান ওর হাতে হাত ধরে নেমে এলো মাহি। দুজনেই বিয়ে সাজে। আয়ানকে যে এই প্রথম আঁকি বিয়ে সাজে দেখলো। ওকে শেরওয়ানিতে এতটা সুন্দর লাগতে পারে তা আগে কখনো ভাবেওনি। আয়ানকে নিজের জন্য শেরওয়ানিতে দেখার যে বড় ইচ্ছে ছিল, ওর তা এভাবে কখনো পূরণ হবে কল্পনাও করেনি। সে অভাগী রমণী। আজকে যে ওর প্রাণের শাখা বর সেজেছে, সেই সাজে যে আখির নাম দূর দূর পর্যন্ত নেই। অন্য মেয়ে নিজের স্বামীর বাহু জড়িয়ে নেমে আসছে ওর সাথে তাল মিলিয়ে। দৃশ্যটা বুক ছিঁড়ে ফেলছে আখির। আখি এবার স্বাভাবিক বিহেভ করবে। এবার হয়তো এই মুহূর্তটা আর ৮-১০টা মেয়ের মতো মেনে নেওয়ার চেষ্টা করবে। ফুলকি দিয়ে কান্না করে উঠবে। নিজের স্ত্রীর ভাগের জন্য ভিক্ষা চাইবে আয়ানের কাছে। কিন্তু সবাইকে আজও আরেকবার অবাক করে দিয়ে মুখে এক ফালি হাসি ঝুলিয়ে আয়ান আর মাহির দিকে এগিয়ে গেল আখি। দুজনেরই হাত ধরে নিচে নামল। দুজনেরই কানের পিছনে লাগিয়ে দিল কাজল, কারো নজর যেন না লাগে। ধন্যবাদ আখি, আমাকে বোঝার জন্য। এজন্যই তোমাকে এত ভালো লাগে। তুমি সব কিছুই স্বাভাবিকভাবে মেনে নাও। আয়ানের বলা কথাগুলো কাটার মতো লাগছে আখির মন পিঞ্জরে। তাও ওকে তা আন্দাজ করতে না দিয়ে হাসি মুখে বলল আখি। বিয়ের দিন নিজের হবু বউয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করা মোটেও ভালো দেখায় না আয়ান সাহেব। তারপর একটু থেমে বলল, ইস দেখেন না, নাচ গানের চক্করে আমি আসল জিনিসটাই ভুলে গেলাম, যেটা ছাড়া আপনার সংসারে অশান্তিও নামতে পারত। জোর করে মুখে দুষ্টিময় হাসি হাসি ফুটিয়ে ছুটে গেল একটা রুমের দিকে। একটু পরে ফিরে এলো হাতে একটা কাগজ নিয়ে। এনেই কাগজটা দিল আয়ানের দিকে। এটা আমার তরফ থেকে আপনাদের বিয়ের গিফট। কেমন হয়েছে বলবেন না? কাগজটা হাতে নিয়ে আয়ান দেখতে পেল এটা ডিভোর্স পেপার, যার নিচের দিকে সুন্দর করে লেখা আনাহিতা তাবাস্সুম আখি। সাইনটা দেখে কেন যেন মনটা মোচড় দিয়ে উঠল আয়ানের। যথারীতি এই খারাপ লাগাকে অগ্রাহ্য করে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটিয়ে আবারও বলল, তুমি সত্যি অসাধারণ। আবারও ধন্যবাদ। এবারও আখি স্বাভাবিকভাবে বলল, আর কত ধন্যবাদ জানাবেন আয়ান সাহেব? এত কৃতজ্ঞতাও কাউকে দেখানো ভালো না, কারণ যতটা কৃতজ্ঞতা লোক দেখায় ততটা আদায় করতে সবাই পারে না। ছাড়েন এসব কথা, আপনার বিয়ের ক্ষণ যে পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পা বাড়ান। আখির তিক্ত কয়েকটা কথা শুনে কিছুটা খারাপ লাগা কাজ করলো আয়ানের মনে হচ্ছে, কিন্তু সে এখন বেশি সময় আর থাকলো না। আয়ান আর আখির দিকে না তাকিয়ে স্টেজের দিকে পা বাড়ালো। চোখের সামনে নিজের স্বামী আজ অন্যকে নিজের অবস্থান দিতে চলেছে। যে স্বামীকে ভালোবাসতে কখনো কোনো কমতি রাখিনি আখি, তবে কি কমতি রয়ে গিয়েছিল ওর ভালোবাসায়, যে আজ ওর জায়গায় অন্য কাউকে বসালো আয়ান? কি করে পারলো আয়ান তা করতে? মন পিঞ্জরে এসব ব্যথার্থ অনুভূতি তখন জমা হলেও মুখ ফুটে উঠতে দিল না আখি। ঠায় দাঁড়িয়ে রইল মুখের এক ফালি হাসি টানিয়ে। সবাই আখিকে দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেছে। কেউ কখনো আখিকে কাঁদতে দেখেনি। হাসি মুখটাই যে আখির সর্বচেনা, তাই বলে এমন মুহূর্ত আখি এমনটা করবে তা কখনো কেউ কল্পনাও করেনি। কাজী সাহেব আয়ানকে কবুল বলতে বললে আয়ান আর চোখে একবার তাকালো আখির দিকে। আখির হাসি মুখটা যেন তখন অনেক জ্বালাচ্ছিল ওকে। কিন্তু পরক্ষণে কাজী সাহেবের আরেকবার ডাকাতে স্বাভাবিক হলো আয়ান, আর ৩বারে পরপর কবুল বলল। আখির চোখের সামনেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়ে যায়। সব মিলিয়ে ৮ বছরের বন্ধুত্ব, ৪ বছরের ভালোবাসা, ২ বছরের সংসার এমনভাবে ভাঙবে কে জানতো।
মীরা রহমান আর আয়েশার চোখের জল ত্যাগ করতে করতে এলেন আখির কাছে। মীরা রহমান ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কি করে পারলি রে মা এমনটা করতে? নিজের সংসার এভাবে অন্যের হাতে তুলে দিতে পারলি? কেন করলি এমন? কি করব মা বলো? যে সংসারকে আমি নিজের মনে করে আগলে রেখে বাঁচতে চেয়েছিলাম, সেটা যে আদৌ আমার না তা জানা ছিল না আমার। আজকে যে সত্যিটা উপলব্ধি করে সে মিথ্যের সাথে আর না থাকার শক্তি পেরে উঠলাম না আমি। যার পাওনা তাকেই দিয়ে দিলাম সব কিছু। কথাটা বলে স্থানটা ত্যাগ করল আখি। মীরা রহমান আয়েশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আস্তে আস্তে সব আত্মীয় স্বজনেরা বিদায় নিলেন। এবার আখি নিজে মাহিকে নিয়ে এলো আয়ানের রুমে। যে ঘরটা এতদিন নিজের মতো করে সাজিয়ে রাখত, সেই ঘরটা আজকে অন্যের জন্য সাজিয়ে নিজের হাতে দিয়েছে। আজ যে এই ঘরটায় অন্য কারো ভালোবাসার মানুষটাই যেখানে নিজের রইল না, সেখানে এই ঘরের সাথে কিসের মায়ায় জড়াবে আখি? কথাটা ভেবে তাচ্ছিলের হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। এবার মাহি যুগল কুঁচকাল, তারপর বলল, কি হয়েছে? পাগল হয়েছিস নাকি? এভাবে হাসছিস কেন? তেজ মরবে না তোর কখনো, তাই না? বলেছিলাম না একদিন ঠিকই তোর সব কেড়ে নিব। দেখ, কেড়েই তো নিলাম। আগে আবার তাচ্ছিল্যের হাসিখানা দিয়ে আরো প্রকট করে বলল, তুই কিছুই কেড়ে নিসনি মাহি। আমি তোকে ভিক্ষে দিয়েছি বলতে পারিস। তুই সেই ছোটবেলা থেকেই সবসময় আমার সাথে প্রতিযোগিতায় মেতে থাকতি। সবসময় আমার জিনিস পাওয়ার লোভ তোর থেকেই যেত, কিন্তু কখনো আমার কিছুই কেড়ে নিতে পারিসনি। কারণ ওই জিনিসগুলো আমি ডিজার্ভ করতাম, ওগুলো আমার ছিল। তবে ভেবে দেখ, আজকে আয়ানকে তুই এত সহজে কেমনে পেয়ে গেলি? তবে শুন আমি বলি, আয়ান কখনোই আমার ছিল না। আমি মুক্ত ভেবে ময়লাতে হাত দিয়েছিলাম, আর সেই ভুল আজ তুইও করলি মাহি। একবার ভেবে দেখ, আয়ানের সাথে আমার 8 বছরের সম্পর্ক নিমিষেই ভুলে গেলে, তবে তোর সাথে কয়েক মাসের সম্পর্ক ভুলতে ওর কতক্ষণ লাগবে? সবশেষে বলবো, ভালো থাকিস, আর যাকে পেয়েছিস তাকেও ভালো রাখিস। কথাটা বলে রুম ত্যাগ করলো আখি। আখির কথায় মাহির অন্তরাত্মা যেন খানিকক্ষণ কেঁপে উঠল। সত্যি তো, আয়ান যদি ওর জন্য আখিকে ছেড়েছে, যদি অন্য কারোর জন্য ওকে ছেড়ে দেয়? কথাটা ভয়ের সৃষ্টি করলো মাহির মনের গহীনে। না, আয়ানকে আমি হাতছাড়া করবো না। ও শুধুই আমার। ও তোকে ছেড়েছে, কিন্তু আমাকে কখনোই ছাড়বে না। আমি কখনোই তা হতে দিব না। কথাটা আনমনেই বলল মাহি। রুম থেকে বেরোতে গেলে আখির সাথে ধাক্কা লাগলো আয়ানের। আখি তখন পড়ে যেতে নিলে ধরে নিয়েছিল আয়ান। আখি আবার নিজেকে আয়ানের থেকে ছাড়িয়ে নিজেকে সামলে সেখান থেকে চলে যেতে নিলে আয়ান ওকে পিছনে ডাক দিল। ডাকটা শুনে আখি নিজের ছুটন্ত কদম শান্ত করে ঠায় দাঁড়ালো। আয়ান এবার বলল, আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। আখি স্বাভাবিকভাবে আয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করলো, বলেন আয়ান সাহেব, আমি আর কি সাহায্য করতে পারি আপনাকে? আয়ান একটু আমতা আমতা ভাব নিয়ে বলল, আসলে দেখো, আমাদের মধ্যে তো এখন আর কোনো সম্পর্ক নেই। তাছাড়া এখন এখানে মাহিও আছে। হয়তো তোমাকে এখানে সর্বক্ষণ দেখলে ওর ভালো লাগবে না, তাই আর কি। আমি আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি বুঝতে পারছি আয়ান সাহেব, আপনি কি বলতে চাইছেন। আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। কালকে সকালে আপনি আর আমায় এখানে দেখতেও পাবেন না। আবারও ধন্যবাদ আখি তোমায়। তোমার কিছু চিন্তা করতে হবে না। আমি অন্য কোথাও তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। আখি আবারও তাচ্ছিল্যের হাসিতে ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার আর কষ্ট করতে হবে না আয়ান সাহেব। আপনি নতুন ম্যারেড লাইফ এনজয় করেন। আমি আমারটা দেখে নিতে পারবো। আপনি তো আমাকে ভালো করেই জানেন। আখি একাই 100। আখি আর দাঁড়ালো না, সেখানে চলে গেল। আয়ান কিছুক্ষণ চেয়ে রইল ওর পথপানে। সংসারের চাপে দুরন্ত আখি যে কোথাও হারিয়ে গিয়েছিল, আজ যেন তার একটু ঝলক আবারও দেখতে পেল আয়ান। মনের ভিতর ওর অদ্ভুত একটা খালি লাগা কাজ করছে, জানে না তার কারণটা কি। আবারও নিজের মনের যে সত্য বাণীগুলো উপেক্ষা করে ঢুকে গেল বাসর ঘরে। আজকে যে ওর সুন্দর রাতটা নষ্ট করতে চায় না, সে একগিয়ে অতীতের টানে। রাত 2টা। পাশের রুম থেকে ভেসে আসছে আয়ান মাহির ঘনিষ্ঠ মুহূর্তের কিছু অমান্যকর শব্দ, যা জ্বালাতন করছে আখিকে। বুকে আয়ান আর নিজের বিয়ের ছবি আঁকড়ে ধরে দেওয়ালে ঠাস দিয়ে বসে আছে। কানে ভেসে আসছে সেসব শব্দ সহ্য করতে পারছে না আখি আর। সবার সামনে কঠিন মানবী হিসাবে নিজেকে উপস্থাপন করলেও একাকিত্বে যে আখি অনেক দুর্বল, তা হয়তো কারো জানা নেই। মুখখানা নিজের হাতে চেপে ধরছে যেন ওর বুক ফাটা আর্তনাদ কারো কানে না যায়। বাহিরেও প্রবল ঝড় এসেছে। আজকে যেন সেই আকাশটাও আখির কষ্টে ভেঙে পড়েছে। পারছে আজ ওই আকাশটা নিজের জল আটকে রাখতে। আখির চোখের সাথে যেন তাল মিলিয়ে নিজের জলও অতিবাহিত করছে। আখি আবার আলতো করে হেঁটে হেঁটে বেলকনির দিকে গেল। তারপর আকাশের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল,
কেন খোদা, কেন এমনটা হলো আমার সাথে? কি কমতি ছিল আমার ভালোবাসায়? একদিন যার জন্য সব ছেড়ে আসলাম, আজ সেই আমায় ছেড়ে দিল। হয়তো এটাই আমার পাপের শাস্তি। ওর ভালোবাসার জন্য আমি না জানি কতজনকে কাঁদিয়েছি। এমনকি কথাটা বলে একটু থামে আঁখি। কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে, আমি জানি খোদা, এটা আমার ভাগের শাস্তি। তবে তাই ভালো মাথা পেতে নিলাম। নিতেই যে হবে, এছাড়া আর কোনো উপায়ও নেই আমার কাছে। পাশের রুম থেকে অমান্যকর সেসব আওয়াজ এখন আর আসছে না। হয়তো দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তাই। আকাশটাও যে এখন ক্লান্ত হয়ে নীরব দর্শকে পরিণত হয়েছে। শুধু ক্লান্ত হয়নি আঁখির দুটি আঁখি, শ্রাবণের ধারার মতো বয়েই চলছে। চারদিকে পিনপতন নীরবতা কাজ করছে। রাতের শেষ সময়টুকুতে যে কীটপতঙ্গরাও নিজেদের আবাসে শান্তিতে নিদ্রা যাপন করে, কিন্তু সেই শান্তির নিদ্রা যে নেই আঁখির নয়নে। বেশ কয়েকটা মাস ধরে যে এমনই নির্ঘুম রাত কাটায় আঁখি। তবে আজকের রাতটা যে আঁখির একটু বেশি লম্বা মনে হচ্ছে। রাতটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। নীরবতা কাটিয়ে হঠাৎ আঁখির কানে ভেসে এলো মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠের আজানের বাণী। নয়নের বয়ে পড়া জলটুকু মুছে অজু করে নামাজের জন্য যায় নামাজে দাঁড়ালো। সুন্দরভাবে নামাজটা শেষ করে মোনাজাত তুলে বলতে লাগলো, আল্লাহ, আমার আর কিছু চাওয়ার নেই আপনার কাছ থেকে। জীবনের সব কিছু হারিয়ে আর কি পাওয়ার আশা থাকতে পারে? তবে শুধু একটা জিনিসে চাই খোদা, আমাকে তুমি ধৈর্য দিও, মনে এতটা শক্তি জুটিও, যাতে কখনো কেউ আমাকে ভাঙতে না পারে, কখনো যাতে কারো কাছে দুর্বল হয়ে না পড়ি। একটু শান্তি দিও মনের কোণে, যাতে করে সব কিছু বলে সামনে এগোতে পারি। মোনাজাত শেষে দিমদিমি পায়ে মীরা রহমানের রুমের দিকে এগোতে লাগলো আঁখি। বুকে আয়ান, আঁখি, আয়শা, মীরা চারজনের ফ্যামিলি ফটো আঁকড়ে ধরে আছে। হাতে ছোট্ট একটা ব্যাগ। ওনার রুমে প্রবেশ করে আলতো হাতে প্রাক্তন শাশুড়ি মায়ের পাদয়ে শুয়ে এনে হাতটা নিজের কপালে আর বুকে মিশালো। তারপর কান্না মিশ্রিত হালকা গলার স্বরে বলল, মাগো, তুমি যে কখনো আমাকে ছেলের বউয়ের চোখে দেখোনি। আয়শার কাছ থেকেও কম বেশি আদর করনি তুমি আমায়। নিজের মাকে ছেড়ে এলেও তোমাকে দেখে ওনার কমতি ভুলে যেতাম। কিন্তু এভাবে একদিন তোমাকেও ছেড়ে চলে যেতে হবে আমি ভাবতে পারিনি। তোমার কাছ থেকে যে সামনাসামনি এসে বিদায় নেওয়ার ক্ষমতাটুকু আমার নেই। তাই ছোড়ের মতো চলে যাচ্ছি মা, দোয়া করো তুমি আমায়। কথাটা বলে কান্না মিশ্রিত আঁখিদ্বয় মুছে রুমটা ত্যাগ করলো আঁখি। ভালো করে ঘরটাকে একবার দেখে নিল। এই ঘরের প্রতিটা ইটেরও মায়ায় যে পড়ে গিয়েছিল আঁখি। ঘরটার কোনায় কোনায় জমে আছে এখানে কাটানো আঁখির অসীম মুহূর্ত। সব কিছু পিছনে ছেড়ে যে চলে যেতে হবে ওকে আজ। পিলি পিলি পায়ে আঁখি মেন রোড অতিক্রম করবে, তখনই পিছন থেকে কারো ডাকে সে থমকে দাঁড়ায়। পিছনে ফিরে দেখতে পায় আয়শা দাঁড়িয়ে। ও আয়শার দিকে তাকাতে আয়শা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। কি, চলে যাচ্ছিস সোরের মতো? সম্পর্ক শুধু ভাইয়ের সাথেই ছিল বুঝি, আমাদের সাথে ছিল না? একবারও ভেবেছিস তোকে ছাড়া আমরা কি করে থাকবো? কি রে পাগলি, এভাবে কাঁদছিস কেন? আমি তো আর মরে যাচ্ছি না, এই শহরেই তো আছি। যখন ইচ্ছে করবে তুই আমার সাথে দেখা করতে পারবি। আর ফোনে তো আর আমি আছি, যখন ইচ্ছে করবে কল করবি। কি করে পারিস বল এসব? তোর কষ্টে আজকে এই বাড়ির কীট পতঙ্গ হয়তো কান্না করছে, আর তুই এখনো হাসি মুখে কথা বলছিস। কি করে পারছিস এসব বল? তুই না চাইলে আজকে যে এমনটা ঘটতোই না। কেন করলি এমন? হয়তো আমি না চাইলে আজকে এমনটা ঘটতো না, তবে যা ঘটতো তার কষ্ট যে এর থেকে অনেক বেশি রে আয়সা। হয়েছে, আর কান্না করিস না। এটা আমার কপালে লিখন, যা আল্লাহ ছাড়া আর কেউ মেটাতে পারবে না। এখন ছাড় এসব। ভালো থাকিস তুই, মায়ের খেয়াল রাখিস। আমার জন্য আয়ান আর মাহির সাথে কোনো তর্কে লিপ্ত হোস না কেমন? ভালো থাকিস, চলি। আয়শা আবার ব্যথার্ত কণ্ঠে বলল, থাকা যায় না? এ যে আর হয় না রে আয়শা, চলি। কথাটা বলে আঁখি ছুটে চলে গেল। আয়শা ফ্লোরে লোটে পড়ে কাঁদতে লাগলো। তখনই নিজের কাঁধে কারো ছোঁয়া অনুভব করলো। চোখ তুলে তাকিয়ে দেখলো ওর মা। জাপটে ধরলো ওর মাকে। মা চোখের জল ত্যাগ করা অবস্থায় ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, চলে গেছে বুঝি অবাগিটা? হ্যাঁ মা, চলে গেছে, আর ফিরবে না। ফিরেও কি করবে রে মা? সামনে থেকে যে এসব কিছু মেনে নিতে পারবে না। দূরে থাকাই ওর জন্য ভালো। মরিচিকার পথ আর কত দেখে থাকবে ওই মেয়েটা? ওর চলে যাওয়াতেই যে সবার মঙ্গল ছিল। আঁখি আবার কান্না মুছে বলল, তুমি জেগেছিলে মা, তবে কেন ওকে বিদায় দিতে আসলে না? ঘরের লক্ষ্মীটাকে যে বিদায় দেওয়ার সামর্থ্য আমার ছিল না। পারতাম না আমি ওকে বিদায় জানাতে।
আমি পারতাম না। কথাটা বলে মীরা রহমান আবারও কান্নায় ভেঙে পড়েন। আখি চলে যাওয়ার আগে বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিল। একদিন বউ হয়ে যে এই বাড়িতে এসেছিল, ভেবেছিল মরার পর এ বাড়ি ছাড়বে, কিন্তু জীবনের তিক্ত সত্য যে সব কিছুর মায়া এভাবে কেড়ে নিয়ে যাবে তা যে আদৌ কখনো আগে ভাবতেই পারেনি। চলেই গেল, এবার আর কোনো কিছুর মায়া টানে যেন না পড়ে। পরদিন সকালবেলা সুন্দর একটা রাত যাপনের পর আরাম করে উপুর হয়ে ঘুমোচ্ছে আয়ান। ঘড়ির কাঁটায় 10টা সই সই। এদিকে এইমাত্র স্নান করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মাহি। আয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখে লজ্জামাখা একটা হাসি ফুটল নেত্রকোণে। রাতের কথা মস্তিষ্কে কড়া নেড়ে উঠল যে খানিকে তখন। আজকে যে মাহির মনের রাজ্য জয় করা খুশি। আখের জীবনের সব থেকে বড় জিনিস সে কেড়ে নিয়েছে, তার থেকে বড় পাওনা ওর জন্য আর কী বা হতে পারে। এবার পিটপিটিয়ে এগিয়ে গেল আয়ানের দিকে। তারপর নিজের শাড়ির আঁচলখানির এক কোণ দিয়ে ফাসলামো করে আয়ানের কানে সুড়সুড়ি দিতে লাগলো। আয়ান পুরো ঘুমে না থাকলেও অনেকটা ঘুমন্ত অবস্থাতেই বলল, উফ আখি, দুষ্টামি করো না তো, ঘুমাতে দাও, উঠে গেলে কিন্তু ছাড়বো না তোমায়। কথাটা কর্ণপাত হতেই মাহির ভিতর যেন খপ করে উঠল। আয়ান যে ওর নাম না নিয়ে আখির নামটা নিল। যে আখিকে ছুঁড়ে ফেলেছে মাহি আয়ানের জীবন থেকে, সে আখি কি না আয়ানের মন আর মস্তিষ্কে এখনও ঘোরাফেরা করছে। তবে কি মাহি আদৌ সফল হয়েছে, নাকি আখি আজকে হেরে গিয়েও জিতে গেল আবার? এসব ভাবনায় মাহির মুখটা নিরাশ করে দিল ক্ষণিকে। মনে একরাশ অভিমান নিয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। এদিকে কথাটা বলার পর আয়ানের হুঁশ এলো ও কি বলেছে। তাই এবার শোয়া থেকে উঠে বসে মাহির হাত জোড়া নিজের হাতে নিয়ে বলল, রাগ করো না লক্ষ্মীটি, আসলে ওর সাথে আমি 2 বছর একই ঘরে থেকেছি। আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সকল সম্পর্কই ছিল। তাছাড়া রোজ সকালে ওইভাবেই আমার ঘুম ভাঙাতো, তাই ভুলবশত ওর নামটা মুখ দিয়ে বেরিয়ে এসেছে। প্লিজ রাগ করো না, সরি, এই যে কানে ধরছি। কথাটা বলে একটু আহ্লাদি করে নিজের কান ধরল আয়ান। মাহি এবার মুখ ফুলিয়ে বলল, বুঝতে পারছি ভুলবশত হয়েছে, তবে যে সে ভুল ঘন ঘন মেনে নিব তা না আমি। ভুল শুধরে নিতে হবে কিন্তু তোমাকে। তার বলতে, এত সুন্দরী বউ পেয়ে এমন ভুল দ্বিতীয়বার কোনো নড়াই যে করতে পারবে না। সত্যি যে তোমার রূপে জাদু আছে রূপসী। আয়ানের ন্যাকা কথায় ফুলকি দিয়ে হেসে ওঠে মাহি। তারপর বলল, হয়েছে হয়েছে, আর ডং করতে হবে না। ডংয়ের কি দেখছো তুমি? ডং তো এখন সবে শুরু করব। কথাটা বলে হ্যাঁচকা টান দিয়ে মাহিকে নিয়ে চাদরের নিচে ডুব দেয় আয়ান। আখি একটা দেওয়ালে মাথা ঠেকিয়ে শুয়েছিল। হঠাৎই কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলল। আরে চাচাজান, আপনি? শোনো মেয়ে, আমি তোমার চাচাজান না, আমি বাড়ির মালিক, তাই বাড়ির মালিক ডাকবা আমায়। এই নাও চাবি, আজ থেকে তুমি এখানে থাকতে পারবে। তবে হ্যাঁ, 3 দিনের মধ্যে আমার 2 মাসের অ্যাডভান্স চাই, নইলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। কিন্তু চাচা, সরি বাড়ির মালিক সাহেব, আপনার সাথে তো আমার আগেই কথা হয়েছে, আর তখন তো আপনি অ্যাডভান্স চাননি। তখন তুমি বিবাহিত ছিলে, তাই চাইনি। আর এখন তো শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে। আর এমন ডিভোর্সিরা যে কোনো ধরনের থাকে তা আমার ভালোই জানা আছে। তাই এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আর হ্যাঁ, 2 মাসের অ্যাডভান্সও দিতে হবে। আর যদি তা না দিতে পারো তবে মানে কেটে পড়ো। না না, আমি 2 মাসের অ্যাডভান্স দিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। কথাটা যেন মনে থাকে। চলে গেল বাড়ির মালিক। আখি ছলছল চোখে লোকটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে দরজাটার তালা খুলে ভিতরে প্রবেশ করলো। আধ ভাঙা একটা ঘর, তাও মাসের ভাড়া 3,000 টাকা। 2 মাসের ভাড়া তো 6,000 আসবে, কিন্তু এত টাকা 3 দিনের মাথায় কোথা থেকে আনবে আখি? এখানে আসার আগে নিজের সব রকম ব্যবস্থা করে এসেছিল আখি। ছোট একটা কোম্পানিতেও পার্ট টাইম জব পাইছে, বেতন মাসে 15,000 টাকা। এ টাকায় তো আখের পড়াশোনায় লেগে যাবে। সব কিছু কী করে কাভার করবে এটাই ভেবে পাচ্ছে না। এটার জন্য যে দেয় আখির অসীম ভালোবাসা আয়ানের জন্য। আয়ানকে সারপ্রাইজ দিবে বলে কি থেকে কি করে নিল। আর যেদিন সারপ্রাইজটা দিবে সেদিনই আখি আয়ানের তরফ থেকে বড় ধরনের কাটা পেল। আখি নিজের সাথে করে নিজের কিছু পেপারস আর ওদের ফ্যামিলি ছবি ছাড়া আর কিছুই আনেনি। ব্যাগ থেকে কিছু পেপারস বের করলো। পেপারসগুলো দেখার পর আখির চোখ ভরে এলো জলে। একটুতে ঝাঁপ দিল অতীতে। আখি বিশিষ্ট বিজনেসম্যান ফয়সাল খানের একমাত্র মেয়ে। ও শুধু ফয়সাল খানের না, খান বংশেরই একমাত্র মেয়ে ছিল। কখনো ওর আদিক্ষেতার কোনো কমতি রাখেনি ওর পরিবার।
ফুলের টোকাও কখনো পড়েনি আখির ওপর। আরামায় এসে বড় হয়েছে সব সময়, কষ্ট দুঃখ কখনো ছুঁতেই পারেনি। ফয়সাল খান তো ওকে বিদেশে পড়াতে চেয়েছিলেন, কিন্তু আখি সে জন্মলগ্ন থেকে নিজের মাতৃভূমির মধ্যে আলাদা টান ছিল। আজ থেকে ঠিক 8 বছর আগে আখি তখন ক্লাস 7-এ পড়তো। তখন থেকে ওর আয়েশার সাথে পরিচয়। তখন আয়ান একই স্কুলে ক্লাস 10-এর এইচএসসি ক্যান্ডিডেট ছিল। আয়েশার মাধ্যমে ওর আয়ানের সাথেও পরিচয় হয়। তখন থেকে আয়ানের সাথে ওর বন্ধুত্বের শুরুটা হয়। আয়ান স্কুল ছেড়ে দিলেও আখির সাথেও যোগাযোগ ছিল বন্ধু হিসাবে। আয়েশার সাথে হয়ে প্রায়ই আয়ানদের বাড়িতে যেত আখি। তারপর আস্তে আস্তে ওদের সম্পর্কের উন্নতি ঘটে। আজ থেকে ঠিক 4 বছর আগে আয়ান আখিকে নিজের ভিতরে জমে থাকা আখির জন্য লোকন্ত অনুভূতি ব্যক্ত করে। ওর ভিতরে যে তখন একই অনুভূতি কাজ করছিল। তারপর শুরু হয় দুজনের ভালোবাসার সম্পর্ক। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলাপ লেগে থাকতো দুজনের। তারপর 2 বছর আগে হঠাৎই একদিন ওদের সম্পর্কের কথা কানে যায় খান সাহেবের। আয়ান তখন ডাক্তারি পড়ছিল। ওর বাবা ছোট্ট একটা বেসরকারি অফিসের সামান্য কর্মচারী। কথাটা শুনে উনি আখিকে সাফ সাফ বললেন যেন আয়ানের সাথে না মানায়, এমন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না। বাড়ির চাকরানির বিয়ে দিতেও নারাজ হবেন উনি। নিজের কথায় ব্যক্ত করলেন উক্তভাবে। তখন আখিও নিজের শেষ কথা জানিয়ে দিল যে ও বিয়ে করলে শুধু আয়ানকেই করবে, কারণ ও আয়ানকে ভালোবাসে, আর সেজন্য ওকে যা করতে হবে তাই করবে। তারপর বাপ মেয়ের কথা কাটাকাটিতে একসময় খান সাহেব বললেন আখিকে বেছে নিতে হবে, হয়তো খান বংশ নয়তো আয়ান। আখি তখন দ্বিতীয়বার না ভেবে বুক ফুলিয়ে আয়ানের নামটাই বলেছিল। আখি তখন ইন্টার পরীক্ষায় গোল্ডেন A+-এর সাথে পাশ করছিল। ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল ওর। সেদিন বাড়ি থেকে বেরিয়েও সোজা আয়ানের কাছে যায়। কথাটা শোনার পর আয়ানের একটু কড়াকড়ি ছিল, কারণ ও তখন পড়াশোনা করছিল। ওর বাবা ওর আর আয়েশার পড়ালেখার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে। সেখানে আকিও চলে এসেছে, তাই ও তখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারপর আখি ওকে অনেক বোঝালো, ওকে আশ্বাস দিল ও কোনো কিছুতেই ক্ষতি আখি হতে দিবে না। তারপর অনেক কথাবার্তার পর আয়ানে রাজি হলো। ফর্মাল ড্রেস আপে 101 টাকা দেনমোহরে কাজী অফিসে বিয়ে করলো আখিকে। তারপর থেকে আখি ঢুকে গেল সংসার জীবনে। নিজের ডাক্তারির স্বপ্ন ছেড়ে দিয়ে কয়েকটা টিউশন ধরলো, যাতে আয়ানের পড়ালেখাতে একটু হেল্প করতে পারে। হঠাৎই একদিন আয়ানের বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। তারপর থেকে সারা পরিবারকে আখি একাই সামলাতে লাগলো। সবাইকে মানসিক প্রশান্তির সাথে আর্থিক সুবিধা পর্যন্ত ব্যস্ত হয়ে গেল। 2-1টা টিউশনের সাথে একটা পার্ট টাইম জবও করতো, সবই আয়ানের জন্য। দুরন্ত সে আখির সংসারের চাপে কোথাও যেন হারিয়ে গিয়েছিল। দিন শেষে মানসিক ও শারীরিকভাবে দুর্বল থাকলেও মুখের হাসিতে লুটিয়ে নিত সব কিছু, কারণ ওর মনের একটাই প্রশান্তি ছিল নিজের ভালোবাসার মানুষটা নিজের পাশে আছে, শান্তিতে আছে। কিন্তু সেই প্রশান্তি তো রইল কোথায়? আয়ানের ব্যবহার আখির প্রতি যেমন পাল্টে যাচ্ছিল। দিনে 10 বার আখির সাথে কথা না বলে যে আয়ানের খাবার হজম হতো না, সে আয়ানকে যে আখি ফোনের পর ফোন করেও পেত না। কখনো ফোন ধরে বলতো ব্যস্ত আছে, ফোন না করতে, তারপর না বলে ফোন কাটতো। আয়ানের অবহেলার ব্যবহার থেকে আখি আন্দাজ করতে পারতো যে আয়ানের ওর এমন সংসারী ভাবটা পছন্দ না। ইচ্ছা স্বাধীন আখিকে পছন্দ ছিল, এরকম সংসারী মেয়ে কেনা। আখি আবারও নিজের ভালোবাসাকে পেতে নতুন রূপে সাজতে চাইল। এবার আয়ান ডাক্তার হয়ে গেছে, এখন তাকে টাকা পয়সার কোনো দরকার নেই। তাই ওর আখি ভাবলো এখন আবার আগের মতো হয়ে আয়ানকে নিজের করে রাখবে, যেহেতু আয়ানের সে আখিকেই পছন্দ। অবশেষে 2 সপ্তাহ আগে আখির রেজাল্ট বের হলো। আখি শহরের বেস্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সেদিন যে কত খুশি ছিল তা শুধু আখিই জানে। আয়ানকে সারপ্রাইজ করবে বলে কলেজে ভর্তির কনফার্মেশনের সেই কাগজগুলো নিয়ে আয়ানের কাছে যাচ্ছিল সেদিন আখি। যেহেতু আয়ানকে সারপ্রাইজ দিতে চাইছিল, তাই ও যে হাসপাতালে থাকতো সেখানে যাওয়ার আগে জানায়নি, এমনকি ওর কেবিনে ঢোকার আগেও নক করেনি। সেটাই হয়তো আর আখির চরম ভুল ছিল। সেদিন যদি আখি সেই সারপ্রাইজটা দিতে না যেত তবে হয়তো ভালোই হতো। নিজের চোখে এমন অমান্য সত্য সহ্য করতে হতো না। নিজের স্বামীকে এভাবে অন্য মেয়ের সাথে আপত্তিকর মুহূর্তে কি করে কোনো মেয়ে মেনে নেবে? তখন জায়ান মাহির সাথে অদরে অদর মিলাতে মগ্ন ছিল। আখিরই স্কুল ফ্রেন্ড মাহি। ফ্রেন্ড বলতে আখি ওকে ফ্রেন্ড মানত না। ক্লাসে সবার সেরা ছিল আখি, নাচ গান খেলাধুলা আবৃত্তি সব কিছুতে আখি ফার্স্ট ছিল। সবসময় মাহি শত চেষ্টা করেও সেকেন্ডেই থাকতো। এমনকি আখি সবার মন জয় করে নিত, মাহি তাতেও ব্যর্থ ছিল। তাছাড়া আখি কোটিপতির মেয়ে ছিল, আর মাহি সামান্য কনস্টেবলের মেয়ে। এজন্যই মাহির মনে যে সবসময় আখিকে নিয়ে হিংসে কাজ করত। একদিন হিংসের পক্ষে সে আখিকে চ্যালেঞ্জ করে বসে যে এসএসসিতেও আখিকে ভালো রেজাল্ট করে দেখাবে। মাহি ঠিকই নেয়, কিন্তু ঠিকই এসএসসি এক্সামের সময় আখি গোল্ডেন A+ পায়।
আর মাহি শুধু প্লাস। এতে যেন মাহির মনের আগুন আরও বেড়ে যায়। তখন রাগের বশে মাহিকে আবারও চ্যালেঞ্জ করে, একদিন ও সব কিছু মাহি কেড়ে নেবে আর আখি কিছুই করতে পারবে না। কিন্তু মাহি যে নিজের জেদ এভাবে পূরণ করতে মরিয়া হয়ে উঠবে কে জানতো। স্কুল টাইমেও মাহি আয়ানকে পটাতে চায়, কিন্তু আয়ান তাড়াতাড়ি স্কুল ত্যাগ করায় তার পেরে ওঠেনি। সেদিন হঠাৎ আখিকে সেখানে দেখে মাহিকে চলে যেতে বলে আয়ান। মাহিও চলে যায়, আখির দিকে আরচোখে তিক্ত চাহনি দিয়ে ঠোঁটের কোনো শয়তানি হাসি ফুটিয়ে। তারপর কেবিনের দরজা বন্ধ করে আয়ান বলতে লাগলেন, দেখো আখি, আমি চাইনি সত্যটা এভাবে তোমার সামনে আসুক, কিন্তু আজকে এভাবে চলে আসবে আমি তা কখনো ভাবিনি। তবে আজকে যখন সবটা জেনে গিয়েছ, তবে আর না লুকিয়ে লাভ নেই। আমি আর তোমাকে ভালোবাসি নাকি, আমি মাহিকে ভালোবাসি। কথাটা শুনে আখি কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ব্যথার্থ কণ্ঠে বেহায়ার মতো বলতে লাগলো, তুমি এসব মিথ্যে বলছো না আয়ান? বলো মিথ্যে বলছো? পাগলামো করছো আমার সাথে? তুমি তো শুধু আমাকেই ভালোবাসো, আমাকে ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো না, তাই না? ইস, কী শুরু করছো তুমি? এটা কোনো ফিল্ম নয় আখি, এটা বাস্তব জীবন। আর এই জীবনের কোথাও এটা লেখা নাই যে জীবনে শুধু একজনকেই ভালোবাসতে হবে। ওসব সত্য ভালোবাসা শুধু ফিল্মে বা নাটকে মানায়। কেমন আখি, আমরা এই যুগের, তাও এত অ্যাডাল্ট, এভাবে এত ইমোশন নিয়ে পড়ে থাকলে হবে বলো? জীবনে একজনকে নিয়ে পড়ে থাকলে আর হয় না আখি। একঘেয়ে ভাবটাও যে জীবনের একটা অংশ। আর আমি যে তোমার সাথে থাকতে থাকতে এখন আমার মধ্যে একঘেয়ে ভাবটা চলে এসেছে। তোমাকে এখন আর আমার ভালো লাগে না। আমার তোমার স্টাইল, স্ট্যাটাস, তোমার বিন্দাস ক্যারেক্টার কিছুই পছন্দ না। তুমি সংসারী হয়ে গেলে, আর সংসারী আখিকে আমার কখনোই পছন্দ হয়নি। আর এখন যেন সে অপছন্দের মাত্রা ঘৃণাতে পরিণত হতে চলছে আখি। দেখো আখি, তুমি সবসময় আমার একজন ভালো বন্ধু ছিলে, এমনকি ভালো প্রেমিকাও, ভালো ওয়াইফও। এটা মানতে আমি কখনো নারাজ হব না। কিন্তু আমি তোমার সাথে এখন আর থাকতে পারছি না। এই সম্পর্কে টেনে লাভ হবে না, বরং দেখবে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে গিয়ে আমাদের বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। দেখো আখি, তুমি যথেষ্ট মেচুর, কথাটা ভেবে দেখো একবার। আমি আর মাহির রিলেশনটাই অনেক এগিয়ে গেছি, তা আজকের এই ক্ষণটা দেখে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। প্লিজ যত তাড়াতাড়ি পারো সত্যটা মেনে নাও। কথাগুলো শোনার পর আখি যেন জ্ঞান শূন্য হয়ে যায়। এত বড় চরম সত্য কি করে মেনে নিত? তখন ওই বেহায়া মন পিঞ্জরায় যেখানে বসবাস শুধু আয়ানের। তারপর থেকে যেন আয়ান লাইসেন্স পেয়ে গিয়েছিল। এখন যেন আখিকেও চোখেও দেখতো না। যখন তখন আখির সামনে মাহির সাথে দেখা করতে চলে যেত। সারাদিন ওর সামনে বসে প্রেমালাপ করতে মগ্ন থাকতো। সে কি কথা শুনেই আখি না চাইতেও সব সহ্য করত। আয়ানের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল আখি। এক সপ্তাহ পর হঠাৎ একদিন আয়ান একটা পেপার এনে আখির হাতে ধরিয়ে দিল আর বলল, ডিভোর্স পেপার, যত তাড়াতাড়ি পারো সাইন করে দিও, তারপর চলে যেও। এরপর আর কি, আখিও সব কিছু মেনে নিল। হয়তো এটাই অনেকাংশে ভালোবাসার প্রতিদান হয়ে থাকবে। খাবার টেবিলে এসে বসলো আয়ান। পাশে মাহি বসে আছে। একটা চাকরানি খাবার বেড়ে দিতে ব্যস্ত। এদিকে চারদিকে শো কাটিয়ে চাকরানিকে উদ্দেশ্য করে বলল আয়ান, রহিমা খালা, মা আর আয়েশা কোথায়? ওনাদের দেখছি না কেন? স্যার, আমি ওনাদের ডেকেছি, ওনারা বললেন ওনাদের এখন খিদে নেই, খাবেন না, খিদে লাগলে নাকি খেয়ে নেবেন। এটা কেমন কথা? মা খাবার অনিয়ম শুরু করলো নাকি? মাকে নিয়ে আর পারি না। উনি জানেন যে সময় মতো খাবার খেয়ে ওষুধ না খেলে ওনার শরীর খারাপ করবে, তাও কেন এমন করছেন? তুমি বসো মাহি, আমি বরং মাকে আর আয়েশাকে ডেকে নিয়ে আসি। কথাটা বলে আয়ান চলে যেতে নিলে মাহি ওর হাত ধরে ওকে বাধা দিয়ে বলতে লাগলো, দেখো আয়ান, মা তো আর ছোটো বাচ্চা না যে নিজের ভালোটা নিজে বুঝতে পারবেন না। হয়তো ইচ্ছে করছে না তাই খাচ্ছেন না, খিদে পেলে খেয়ে নেবেন। তুমি শুধু শুধু নিজের সময় কেন নষ্ট করছো? তোমার মনে নেই খাবার শেষ করে আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে? সবাই আমাদের জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছেন। কথাটার উত্তরে আয়ান কিছুই বলবে এর আগে চাকরানি মানে রহিমা খালা বললেন, উনি ঠিকই বলছেন স্যার, আপনার মীরা আপাকে নিয়ে চিন্তা করা ঠিক না। ওনার খিদা লাগলে উনি নিজেই খেয়ে নেবেন। এখন তো আর আকিমা নেই যে না খেয়ে আগে ওনাকে টেনে ধরে খাইয়ে দিবে, ওনা দেখাশোনা করবে। এখন যে ওনার নিজেকে নিজেই সামলাতে হবে। আপনি বরং খেয়ে মাহি ম্যাডামের সাথে চলে যান। কথাটা কর্ণপাত হতে মাহির মেজাজ যেন বিগড়ে গেল। ওর সামনে চাকরানি আখির প্রশংসা করছে, মানে ওকে ঠেস দিয়ে কথা বলেছে। এটা রহিমা খালার মনোভাব আদৌ না থাকলেও তাই মনে মনে ধরে নিল। মাহিয়ার উঠে ঠাস করে রহিমা খালার গালে কড়া একটা থাপ্পড় বসিয়ে দিল, যাতে রহিমা খালা মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গেলেন। এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গেল আয়ান। এদিকে মাহি চেঁচিয়ে বলতে লাগলো, ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে আমাকে ঠেস দিয়ে কথা বলার? তাও আমাকে নাম ধরে ডাকিস। আমি মাহি ম্যাডাম না, অনলি ম্যাডাম।
আমার পায়ের ধুলোর সমানও মূল্য হবে না তোর। আর তেজ দেখাস কোটি টাকার। এতক্ষণে রহিমা খালা চুল মুঠো ধরে উঠে কথাগুলো বলল ওনাকে। আবারও ফ্লোরে সরে মারল মাহি। আয়ান হতবাক হয়ে ছুটে গিয়ে উঠালো খালাকে। মাহি এখনো শান্ত হয়নি, আবারও বলল, চলে যা ছোট লোক, আমি যেন তোর এই অলক্ষণে মুখটা আর কখনো না দেখি। আপনি না বললেও চলে যেতাম ম্যাডাম। আকিমা ছাড়া যে এই ঘরটা ঘর না, বন্ধ কুটির মনে হয়। থাকবো না, কাল রাতেই বেবি নিয়েছিলাম, আর এখন তো চলে যাওয়ার অনুমতিও পেয়ে গেলাম। হোক না সেটা অপমানের সহিত। চলি সাহেব, ভালো থাকবেন আপনি। আর পারলে মীরা আপার আয়সার খেয়াল রাখবেন। কথাটা বলেই কাঁদতে কাঁদতে বাহিরের দিকে ছুটে চলে গেলেন রহিমা খালা। আয়ান এবার অনেকটা খেপে গেল। চোখ দুটো রক্তবর্ণ করে তেজি গলায় বলতে লাগলো, এটা কি করলে তুমি মাহি? রহিমা খালাকে এভাবে তাড়িয়ে দিতে পারলে? উনি আজ প্রায় 25 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন। সে ছোট থেকে দেখে আসছে ওনাকে। কোলে পিঠে করে মানুষ করেছেন আয়েশাকে আর আমাকে। আর আজ তুমি ওনার সাথে এমনটা করতে পারলে? আয়ান, তুমি আমাকে শাসাচ্ছ? তুমি দেখলে না ওই চাকরানিটা কেমন করে ঠেস দিয়ে কথা বলছিল? ওই বজ্জারটার আমাকে তোমার সামনে অপমান করলো, আর তুমি কিছুই বললে না, বরং তুমি আমাকে রাগ দেখাচ্ছ। উনি তোমাকে ঠেস দিলেন কোথায়? উনি তো শুধু সহজ ভাষায় এটাই বললেন যে আখি মায়ের খেয়াল রাখতো। এবার আখি নিতে মাকে নিজেই নিজের খেয়াল রাখতে হবে। আর এটা তো সত্য কথাই বলেছেন উনি। তুমি ওই আখির পক্ষপাতিত্ব করতে পারলে আয়ান? তুমি পারলে আমাকে এভাবে অপমান করতে? আমি কখনো ভাবতেও পারিনি তুমি এভাবে আখির সাথে আমার তুলনা করবে। তুমি তো আমাকে ভালোই বাসো না। যদি বাসতে তবে বারবার ওই আখির প্রশংসা করতে না। আমার তো মনে হয় তুমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাবে না বলে এমনটা ইচ্ছে করেই করছো। এবার খুশি তো আমাকে কাঁদিয়ে? আমার মা বাবা কত অধীর আগ্রহে আমাদের পথে বসে আছেন, আর তুমি এমনটা করতে পারলে? আমি আর কোথাও যাব না। কথাগুলো বলে ন্যাকা কান্না করতে করতে রুমের দিকে ছুটল মাহি। আয়ান কয়েকবার ওকে পিছন থেকে ডাকলেও ওর ডাকে কোনো সাড়া দিল না মাহি। ডাক্তারের কেবিনে বসে আছে আখি। কি হয়েছে ডাক্তার, আপনি আমাকে হঠাৎ করে ডাকলেন? আখি, তুমি যেদিন কিছু টেস্ট করিয়ে গিয়েছিলে সেগুলোর রিপোর্ট চলে এসেছে। ডাক্তার বলেন, কি এসেছে রিপোর্টে? ডাক্তার আবার গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে কি তোমার কোনো পরিবারের সদস্য আসেননি? আসলে এমন বিষয় আমরা রোগীর সাথে সামনাসামনি ডিসকাস করি না। ডাক্তার, আসলে আমার পরিবারে কেউ নেই, এখন আমি একা। আপনার যা বলার আমাকেই বলতে পারেন। কথাটা কর্ণপাত হতেই ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বিষয়টা আখিকে বলতে প্রস্তুত হলেন। রিপোর্টগুলো আখির দিকে এগিয়ে দিলেন, তারপর সব কিছু খুলে বলেন। ডাক্তারের কথাগুলো শুনেই এক নিমেষে থমকে গেল আখির পৃথিবী। তবে কি এটারই কমতি ছিল আখির জীবনে? আখির অধৈর্য যেন তখন কোনো কিছু বলার অবস্থায় ছিল না। কানগুলো যেন কিছুক্ষণের জন্য বধিরতার ছোঁয়া পেল। কঠোরের সত্যটাকেও কি আখি আবার মেনে নিতে হবে? আখির অবস্থা আন্দাজ করতে পেরে এবার ডাক্তার বললেন, দেখেন মিসেস আনাহিতা তাবাসসুম রহমান আখি, এজন্যই আমি আপনাকে ডিরেক্ট কথাটি বলতে চাইনি। কথাটি আপনার মস্তিষ্কে প্রচণ্ড রকম প্রভাব ফেলেছে বুঝতে পারছি, এতে যে আপনার অনেক ক্ষতি হতে পারে। এবার আখি ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে পড়ল। ক্ষতি? ক্ষতির আর কী হওয়ার বাকি আছে ডাক্তার? হয়তো এটারই জীবনে কমতি ছিল, তা পূর্ণতা পেয়ে গেছে আজ। এটা নিয়ে আবার কি প্রেশার পড়বে আমার মস্তিষ্কে? আপনাকে পুরো চিন্তামুক্ত থাকতে হবে এখন সব সময়। একটু চিন্তা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাকে সময় মতো ওষুধ সেবন করতে হবে। আর হ্যাঁ, নিয়মিত চেক আপের জন্য আসতে হবে। আপনি পারলে নিজের কোনো আপনজনকে কালকে একবার আমার কাছে নিয়ে আসবেন। ওনাকেই আমি আপনার খেয়াল রাখার বিষয়টা বুঝিয়ে বলবো। আখি আবারও ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসিটা জ্বলিয়ে বলল, আপনজন? আসলে আপনজন বলতে আর কেউ নেই আমার ডাক্তার। আখির জীবন চলার পথে যে ও এখন একদমই একা। এই সংগ্রামটাও যে আখির একাই লড়তে হবে। তবে আপনি চিন্তা করবেন না ডাক্তার, আমি নিয়মিত চেক আপ করাতে আসবো। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলি ডাক্তার, আমি মিসেস আনাহিতা তাবাসসুম রহমান আখি না, শুরু আনাহিতা তাবাসসুম আখি। জিনিসটা খেয়াল করবেন সামনে থেকে আশা করছি। তবে চলি ডাক্তার, আপনাকে ধন্যবাদ। রিপোর্টগুলো হাতে নিয়ে বেরিয়ে পড়ল আখি। একটা অটোর দরজার পাশে মাথা ঠেকিয়ে বসে আছে আখি। গাড়িটাও চলছে আপন গতিতে। আশেপাশের পরিবেশটা যে ছুটছে মনের মতো। চারপাশে কত হই হুল্লোড়, কত শব্দ, কত আওয়াজ। শুরু নিঃশব্দ আখির মন পিঞ্জরখানা। কত কঠিন হয়ে থাকে মেয়েদের জীবন।
আসলে কি মেয়েদের কোনো নিজস্ব পরিচয় নেই? বিয়ের আগে মেয়েদের নামের সাথে বাবার নামটা জুড়ে দেওয়া হয়, আর বিয়ের পরে সেই জায়গায় চলে আসে স্বামীর নাম। আর স্বামীর নামটাও যখন চলে যায় তখন আর লোক ওই মেয়েটাকে ভালো নজরেই দেখতে নারাজ। তবে কেন এমনটা ঘটে? মেয়েরা কি আদৌ পারে না নিজের পরিচয় বাঁচতে? পারে না নিজেদের একটা আলাদা পৃথিবী গড়ে নিতে? কেন নির্মম হয় ভাগ্যের এই পরিহাসটা? কেন যার কিছুই থাকে না তার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাই? তবে কি আখির জীবনটাও শুধু সব বিলিয়ে দেওয়াতে ব্যর্থ হতে চলল? এমন সীমাহীন ভাবনা দ্বারার অবসান ঘটানোর আগে আখি পৌঁছেছে নিজের গন্তব্যে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে চুল আঁচড়াচ্ছিল মাহি। তখনই আয়ান এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি, আমার বেবিটা রাগ করেছে বুঝি? আয়ানের এমন আহ্লাদী কথাটার কোনো উত্তরই দিল না মাহি। মুখটা বাংলা পাসন মতো দাঁড়িয়ে নিজের কাজে ব্যস্ততা দেখালো আয়ানকে। আজ যে উনি নিজের প্রাণের স্বামীর সাথে অভিমান করে আছেন, কথাও বলবেন না, মনে মনে এঁটে রেখেছেন। এদিকে সুন্দরী বউয়ের রাগ না ভাঙিয়ে শান্ত হবে না সে। যে নরের অশান্ত মনখানা। সুন্দরী রমণীর উত্তর না পেয়ে খস করে উঠল নরের বুকের মাঝখানটা। এবার পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করলো। তারপর ওটা নিজের সুন্দর রমণীর গলায় পড়াতে পড়াতে বলল, এটা দেখার পর মনে হয় না আমার বেবিটা আমার সাথে আর রাগ করে থাকতে পারবে। সত্যি যে এটাই হলো। স্বর্ণের সে হারটা দেখে চোখগুলো যেন বেরিয়ে আসার উপক্রম হলো সেই রমণীর। নিমিষে ভুলে গেল সব রাগ। পিছন ফিরে গিয়ে বাহুডোরা আবদ্ধ করলো নিজের নরকে। কি পছন্দ হয়েছে? হুম, খুব সুন্দর। হ্যাঁ, এবার আর সুন্দর মুখখানাতে মলিনতা টাঙিয়ে না রেখে চটপট রেডি হয়ে নাও। আমি যে আবার শ্বশুরবাড়িতে যাওয়ার তর সইতে পারছি না। তুমিও না পারো বটে। হুম, আমি তো রেডি হয়েই আছি, তুমি জলদি রেডি হয়ে আসো। যাও। রাত প্রায় 2টা বাজে। পার্ট টাইম জবটা করে বাড়ি ফিরছিল আখি। রাস্তাগুলো পুরো ফাঁকা, কোথাও কোনো যানজট নেই। একা রাস্তায় হাঁটছে আখি। জবে জয়েন করার আগেই যে অনেকগুলো অ্যাডভান্স নিয়েছিল আখি, যেগুলো মেডিকেল ভার্সিটিতে ভর্তির জন্য খরচ করে দিয়েছে। তাই আজ আর সেও কোনো টাকা পেল না অফিস থেকে। কোথাও থেকে বাড়ির মালিকের টাকা দিবে এটাই ভাবনাতে ঘুরাচ্ছে। আর গুটি গুটি পায়ে হাঁটছে আখি। হঠাৎই খেয়াল করতে সক্ষম হলো 3টি লোক ওর পথ আগলেছে। আখির আর বুঝতে সমস্যা হলো না ওগুলো বাজে লোক। ওদের চোখগুলো যে হায়নার মতো আখিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখতে ব্যস্ত। আখি পালাবে তার আগে 3জন সার্কেল এসে ওর চারপাশে ঘুরতে লাগলো। আখি ভয় পেয়ে গেছে, তবুও তার বহিঃপ্রকাশ হতে দিল না। স্কুলের এক সময়ের কারাতে চ্যাম্পিয়ন আখি। তাছাড়া স্কুলের বাহিরেও আখি কারাতে ট্রেনিং করেছে। তার মনে সাহস জুটিয়ে নিজের জানা কৌশল দিয়ে কোনো রকমে লোক 3টার কবল থেকে বেরিয়ে ছুটতে লাগলো। লোকগুলো ওর পিছু ছাড়ছে না। আজকে যেন ওকে ছেড়ে না খাওয়া অবধি শান্তি হবে না এদের। আখি দৌড়াতে গিয়েও এখন আর পেরে উঠছে না। কেন যেন চোখের সামনে সবকিছু অন্ধকার হতে শুরু করছে। পৃথিবীটা যেন ওর আশেপাশে ঘুরতে শুরু করলো। শত চেয়েও নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলো না। জ্ঞান নিয়ে অবস্থায় বুঝতে পারলো একজোড়া বলিষ্ঠ হাত ওকে ধরে নিয়েছে। হাতগুলো যেন ওর চিরচেনা, কিন্তু তাও ঠিক অনুমান করার নেই সে বলিষ্ঠ হাত জোড়ার মালিককে দেখার ক্ষমতা হয়ে উঠল না আখির। নিস্তেজ হয়ে পড়ে গেল। ফিট করে চোখ খুলল আখি। নিজেকে একটা কেবিন আবিষ্কার করলো। চোখ ঘুরাতে দেখতে পেল পাশের চেয়ারে হেলান দিয়ে আয়ান চোখ বুজে শুয়ে পড়ে আছে। খানিকক্ষণ মনে পড়ল আখি সে সময়ের ঘটনা। আখির আর বুঝতে বাকি রইল না তখনকার সে বলিষ্ঠ হাত জোড়ার কারণই আয়ানেরই ছিল। আয়ানের উপর চোখ পড়তে আখির খানিকক্ষণে মনে পড়ে যায় কিছু তিক্ত স্মৃতি। আর অন্য কিছু না ভেবে, কোনো কিছুই আর না জানতে চেয়ে উঠে চলে যেতে নিলে আয়ানের ঘুম ভেঙে যায়। আরে আখি, কি করছো? ওঠো না, শুয়ে থাকো তুমি। তুমি অসুস্থ। আখি আবার একটু ঘাবড়ে গিয়ে আয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনি আমার কোনো টেস্ট করাননি তো? না না, কোনো টেস্ট করায়নি। কিন্তু কেন? আখি আবার আমতা আমতা করে বলল, না মানে এমনিতেই। তা আমি এখানে কি করে আসলাম? কাল রাতে কিছু বখাটে ছেলে তোমাকে তাড়া করছিল। তোমার ভাগ্য ভালো যে কালকে হাসপাতালে একটা ইমার্জেন্সি থাকা, ইমার্জেন্সিটা শেষ করে সে সময় আমি ওখান দিয়ে আসছিলাম। তখনই তোমাকে ছুটতে দেখে তোমার দিকে আমি এগিয়ে যাই। লোকগুলো আমাকে দেখে আর সেদিকে আসেনি, পালিয়ে যায়। কিন্তু তুমি জ্ঞান হারিয়ে গিয়েছিলে, তাই তখন তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। একটু রেস্ট করো, তাহলে ভালো লাগবে। আমি রেস্ট আমার ঘরে গিয়ে করে নেব মিস্টার আয়ান রহমান। আপনাকে চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। আমি একদমই ঠিক আছি। আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। হয়তো আপনার প্রতিদান দেওয়ার কোনো সামর্থ্য আমার কাছে নেই, তবুও যদি আপনার আমাকে কোনো দরকার পড়ে বলবেন। প্রাণ দিয়ে হলেও প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমি। চলি এখন। এভাবে কেন কথা বলছো তুমি? আর চলি মানে? কোথায় যাবে তুমি? কাল না বলেই চলে গেলে।
কোথায় গেলে আমাকে বললেও না, তোমার ফোনেও কল করে পেলাম না, সব কিছুতেই ব্লক করে রেখেছ আমায়। এত তেজ আর জেদ দেখালে হয় না আখি, বি প্র্যাকটিক্যাল। আমি যখন বলছি আমি তোমার থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করে দিব, তারপরে এমন কেন করছো? কেন বোকা লোকে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে আখি? আমি কখনোই চালাকি করে খেয়ে পড়ে বাঁচতে চাইনি, আর কখনো চাইবও না মিস্টার আয়ান রহমান। আমি সত্যি বোকা। যদি চালাক হতাম তবে হয়তো আজ এই অবস্থায় থাকতে হতো না আমায়। কিন্তু আমি যেমনই আছি তেমনই ভালোই আছি মিস্টার রহমান। আপনারা আমাকে সাহায্য করতে হবে না, আমি নিজেই নিজেরটা দেখে নিতে পারবো। আপনি আমাকে নিয়ে মাথা না কামিয়ে নিজের নতুন বিবাহিত জীবন নিয়ে ভাবলেই ভালো হবে। দেখো আখি, পাগলামো করো না। এভাবে কোনো সাহারা ছাড়া একা কি করে বাঁচতে পারবে তুমি? রাতের ঘটনা অন্যদিন আবার ঘটবে না এর কি গ্যারান্টি আছে? আর সব দিন তো আর আমি আসবো না তোমাকে বাঁচাতে। দেখো, জেদ ছাড়ো, আর এই নাও চেক, এতে আমার সাইন করা আছে। প্রতি মাসের শেষে তোমার যত ইচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিও। কথাটা বলে আয়ান আখির হাতে একটা চেক ধরিয়ে দেয়। আখি চেকটা হাতে নিয়ে তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলে, আসলে আপনি যেটাকে জেদ মনে করছেন সেটা আমার আত্মসম্মান মিস্টার রহমান। আমি আপনার নামে সব উজাড় করে দিয়েছি, কিন্তু আমার আত্মসম্মানটা উজাড় করে দিতে পারবো না। আপনার চেক আমার আপনার পাশেই রাখেন। আমি কারো দয়া বা সমবেদনার নিচে বাস করতে চাই না। আমি নেতিয়ে পড়েছি ঠিকই, তবে ভাঙিনি, আর ভাঙবও না। আমার আল্লাহ আমার সাথে আছেন, আর উনি থাকতে কারো সাহায্যর প্রয়োজন হবে না আমার। ইনশাল্লাহ আমার রক্ষা করার জন্য উনি নিজেই যথেষ্ট। আপনার টাকা আপনার ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখলেই কাজে দিবে। এই নিন আপনার চেক, চলি। কথাগুলো বলার পর চেকটা আয়ানের হাতে ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করলো আখি। আয়ান হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে ও যাওয়ার পানে। আখি যে এমন তিক্ত ভাষায় ওর সাথে কখনো কথা বলেনি, তাই আজকে আখির এই তিক্ত বাণীগুলো শুনে বুকের মাঝখানটা যেন খসখস করে উঠল আয়ানের। আখির সাথে সারা রাত হাসপাতালেই ছিল। এবার বাড়ি ফিরল আয়ান। মেন রোড দিয়ে প্রবেশ করতে না করতেই চোখ যায় আয়েশার দিকে। কোমরে ওড়না গুটিয়ে ঘর মুছতে ব্যস্ত আয়েশা। আয়ান এবার ওর দিকে এগিয়ে গিয়ে ওকে প্রশ্ন করলো, কিরে, ভার্সিটিতে যাবি না? আজ শুনলাম তোর একটা ক্লাস এক্সাম আছে, আর তুই এখানে বসে বসে কাজ করছিস। কি করব ভাইয়া, বাড়ির কাজ তো আর কাউকে করতেই হবে। আসার কথা শেষ হতে না হতে কিচেন থেকে রিমা রহমানের চিৎকার ভেসে আসে ওদের কানে। দুজনেই কিচেনের দিকে ছুটে যায়। তখন গিয়ে দুজনেই দেখতে পেল গরম তেল মীরা রহমানের হাতে পড়ার ফলে হাতে সাথে সাথে ফোসকা পড়ে গেছে। আয়শা আর আয়ান ছুটে গিয়ে ওনার হাতে বরফ লাগাতে শুরু করলো। এবার আয়ান একটু রেগে মেগেই বলল, এসব কি করছো মা? তুমি তুমি কিচেনে এলে কেন? তোমাকে কে বলেছে এসব কাজ করতে? মীরা রহমান এবার নরম স্বরেই বললেন, এসব যদি আমি না করি তবে কে করবে বাবা? রান্না না করলে খাবি কি? ঘরের কাজ পড়ে থাকলে করবে কে? হ্যাঁ ভাইয়া, তুই আমাদের নিয়ে চিন্তা করিস না, তুই বরং নিজের কাজে মন দে। আমরা যেভাবে আছি আমাদেরকে সেভাবেই থাকতে দে। চলো মা, রুমে চলো, আমি রান্না করে নিব। কথাটা বলে আয়েশা মাকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। আয়ান কিছু বলল না, বরং কিছু একটা ভেবে নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখলো মাহি কানে হেডফোন গুঁজে গান শুনছে, আর এক হাতে ফোন টিপছে, অপর হাতে আরামসে পায়ের উপর পা তুলে বসে আপেল খাচ্ছে। আয়ান দুবার ডাকলো ওকে, কিন্তু ওর ধ্যান অন্যদিকে থাকলেও তো শুনবি কি করে। অবশেষে আয়ান এগিয়ে গিয়ে ওর হেডফোনটা খুলে দিল, যাতে মাহির খেয়াল আয়ানের দিকে হলো। আরে বেবি, চলে এসেছো তুমি? কি, রাতে ইমার্জেন্সি বলে যে গেলে আর এখনই সকালে এলে? নতুন বউয়ের সাথে রোমান্স করতেও বুঝে মন চায় না? কথাটা বলে মাহি আহ্লাদে করে আয়ানের গলায় ঝুলে পড়ল। আয়ান এবার ওকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, মাহি, তুমি তো কালকে রহিমা খালাকে তাড়িয়ে দিয়েছ, এবার যে ঘরের সব কাজ পড়ে আছে। তুমি জানো মা নাস্তা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন। আখির আজকে এক্সাম, তাও ভার্সিটিতে না গিয়ে ঘরের কাজ করছে। তুমি আমাকে বলছো কেন? তুমি ভালো করে জানো শহরে কাজের লোক পাওয়া কত দুরূহ। তা আমি জোগাড় করার চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি, কিন্তু এখন আর্জেন্টলি তো পাওয়া যাবে না। কাজের লোক পাওয়া অবধি তুমি তো পারো মা আর আয়েশাকে একটু হেল্প করতে। হোয়াট? এক্সকিউজ মি আয়ান, আমি কোনো কাজ করব? ঘরের কাজ করলে আমার হাত নষ্ট হয়ে যাবে না? আমার এত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাক তুমি চাও? তাছাড়া ওসব ঘরের কাজকাম আমি কখনো করিনি আর করবো না। আমি কোনো ঘরোয়া মেয়ে না আয়ান, আমি স্মার্ট রুচিশীল মেয়ে। আর এসব কাজটাজ আমার স্ট্যাটাসে পড়ে না। তুমি তো আমার এই স্টাইল দেখে আমার প্রেমে পড়েছ। এম আই রাইট? তুমিই তো বলতে
যে আখি ঘরোয়া তাই তোমার ওকে ভালো লাগে না, আমার মতো স্মার্ট মেয়ে তোমার পছন্দ। তবে আজকে আমার কাছে ঘরোয়া স্বভাব কিভাবে আশা করতে পারো তুমি? আনবিলিভেবল আয়ান। আজকে বলছো প্লিজ, আর এসব কথা আমাকে বলো না। ওকে তুমি বসো, আমি বরং ফ্রেশ হয়ে আসি। বন্ধুদের সাথে আজকে আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে আমার। কথাগুলো বলে মাহি ওয়াশরুমে ঢুকে যায়। আয়ান হাবার মতো তাকিয়ে রইল ওর পানে। ক্ষণিকক্ষণ পরে ধরা দিল আখির কিছু স্মৃতি। আখি আখি বলতেই সবার সব সুবিধা ছিল। সাত সকালে ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপর গিয়ে সবার জন্য নাস্তা বানিয়ে সারা ঘরের কাজ গুছাতো। তারপর সবাইকে উঠিয়ে যার যা চাই সবাইকে ঠিক মতো দিয়ে দিত। এরপর সবাইকে ডেকে এনে নাস্তা করাতো। আয়েশাকে পড়াশোনায় হেল্প করত। মীরা রহমানের খাওয়া দাওয়া গোসল এমনকি সকল কাজ আখিই দেখত। আখি থাকতো হয়তো আয়ানকে নিজের সব কিছু ভাবতে হয়নি। কাপড়, খাবার, জিনিসপত্র, কাগজপত্র সবকিছু চাওয়ার আগে সামনে পেত আয়ান। আখির এমন সংসারী বাপটাই আয়ানের ভালো লাগতো না। আর আজকে নাকি আয়ান সে সংসারী বাপ মাহির কাছ থেকে আশা করছে। মাহি তো ঠিকই বলেছে, আয়ান মাহিকে এজন্যই বিয়ে করেছে, কারণ ও সংসারী না, বরং বিলাসবহুল জীবনযাপনে আগ্রহী রমণী। না, আয়ান তো এটা মোটেও ভালো করছে না। আয়ানের মাহিকে এমনটা বলা উচিত হয়নি, বরং অন্য পথ দেখা দরকার ওর। এসব আবল তাবল সান্ত্বনা দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করলো আয়ান। নাস্তার টেবিলে বসে আছে আয়ান, তখনই মাহি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মিনি স্কার্ট পরে অনেক মডার্ন বেশে নিচে নেমে আসলো। ওর পরনের কাপড় দেখে আয়ানের বেশ খারাপ লাগলো। ব্রজগুল কুচকে বলল, তুমি এভাবে কোথাও যাচ্ছ? বারে, কোথায় আবার? বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি। বন্ধুদের সাথে বেড়াতে যাবে ভালো কথা, ভালো কাপড় পরে যেতে পারো। এসব কি? এসব আবার কি? এগুলাই তো ভালো কাপড়, আজকালকার মেয়েরা তো এসবই পরে। ও আইসি, তুমি আবার সো কোল্ড হাজব্যান্ডদের মতো আমাকে আমার পোশাক আশাক নিয়ে জাজ করতে শুরু করে দিচ্ছ না তো? আবার আয়ান, এমন মনোভাব কখনো মনেই হইল না। আমি কি পড়বো কি করব না করব তা সবসময় নিজের মতেই করেছি। আমি কখনো কারো হুকুম জারি করতে এসো না আমাকে। বাই দ্য ওয়ে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ভেবছিলাম নাস্তা করে যাব, কিন্তু তুমি সে কখন থেকে বসে নাস্তায় পাওনি, আমাকে না জানি কখন পেতে হবে। তাই চলি, বাহিরে গিয়ে খেয়ে নিব। আর হ্যাঁ আয়ান, আমি তোমার সিন্দুক থেকে 10,000 টাকা নিয়ে যাচ্ছি, বন্ধুদের পার্টি দিতে হবে তো তাই। ওকে, চলি আবার, বাই। এবার আয়শাকে এসে বলল, আরে আপনি না খেয়ে যাবেন না, আমি নাস্তা বানিয়েছি, খেয়ে যান। মাহি আবার একটু উকি দিয়ে আয়শার বানানো নাস্তার দিকে তাকালো। তারপর নাক কুচকে বলল, ইয়ে, টোস্টগুলো তো দেখে পুরোই পড়ে গেছে, তাছাড়া স্যান্ডউইচটাও কেমন জানি দেখাচ্ছে। সি, আসলে তাড়াহুড়োয় একটু অমন হয়ে গেছে। তবে তোমার নাস্তা তুমিই খাও, এমন নাস্তা মাহি খাবে না। কথাটা বলে আয়শাকে ব্যঙ্গ করেই হাসতে হাসতে চলে গেল মাহি। আয়শার আগে হাতের মুঠো শক্ত করে নিল, তারপর অনেক কিছু ভেবে নিজেকে কন্ট্রোল করে নেয়। এদিকে আয়ান হতভম্ব অবস্থায় বসে রইল। আবার খানিককে মনে ধরা দিল আখির কিছু স্মৃতি। আয়ানের শেষ দিকের লেখাপড়া চলাকালীন সময়ে আখিই তোর লেখাপড়ার খরচ জোটাত। দিন শেষে সব টাকাই নিয়ে আয়ানের সিন্ধুকেই রাখত। কখনো নিজের প্রয়োজনে এক টাকাও খরচ করেনি আখি। কখনো যদি পরিবারের প্রয়োজনেও টাকা নিতে হতো, তখনও আয়ানকে না জিজ্ঞেস করে টাকাগুলোতে হাত দিত না। এমনকি কোটিপতির মেয়ে হওয়ার পরেও আখিকে কখনো এমন অশ্লীল কাপড় পরতে দেখেনি আয়ান। নম্রবর্দ ব্যবহার, এমনকি পোশাক আশাকেই পরিপূর্ণ ছিল আখি। সকালটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই নদীর পাড়ে সকালটাতে মনের সুখে হাঁটতে ভালোবাসে আখি। নদীর পাড় ওর বরাবরই অনেক পছন্দের। হাসপাতালটার পাশে ছোট্ট একটা নদীর ঝলক দেখতে পেয়ে এগিয়ে আসলো আখি। নদীর পাড়ে স্নিগ্ধ বাতাস মনটা দুলিয়ে দিচ্ছে আখির। নদীর পানিগুলো বেশ খানিক আগেই ফোটা সূর্যের রোশনিতে চিকচিক করছে, যেন আখিকে হাতছানি দিয়ে ডাকছে ওগুলো। আখি এগিয়ে গেল জলের একদম ধারে, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো সকালের সুন্দর হাওয়াটা। হঠাৎই চোখে ধরা দিল জীবনের তিক্ত স্মৃতিগুলো। সবশেষে কানে সাড়া দিল ডাক্তারের বলা কথাগুলো। জট করে চোখ খুলে নিল আখি। ব্যাগ ব্যাগ থেকে রিপোর্টগুলো আবার বার করলো। তারপর একবার সেগুলো চোখ বুলিয়ে নেয়। এরপর খানিকক্ষণ নদীর জলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বুক ছাড়া আর্তনাদের সজোরে চিৎকার করে উঠল। ওটা যেন চিৎকার না, আখির মন পিঞ্জরে জমে থাকা সব কষ্ট ছিল, যা চিৎকারের ধ্বনি হয়ে বাতাসে দুলতে শুরু করলো। আখির চোখ বেয়ে আবার কান্নার স্রোত নামতে লাগে। আখি আবার হাঁটু গেড়ে নদীর পাড়ের বালিতে বসে পড়ল, আর উপরের দিকে তাকিয়ে বলল, কেন খোদা, কেন? কি দোষ ছিল আমার? কেন আমার সাথে এসব কিছু ঘটল? এমন তিল তিল করে মরার থেকে তো একেবারে মরে যাওয়া ভালো হতো। হয়তো সব কিছু থেকে শান্তিতেই মুক্তি পেতাম। কথাগুলো বলে অনেকক্ষণ কান্না করলো আখি। বেশ কিছুক্ষণ পর চোখ মুখ শক্ত করে নিয়ে চোখের জল মুছে নিল আখি, আর কঠিন স্বরে বলতে লাগলো,
বাবা বলতেন হাঁটা শিখতে গেলেই ছুট খেতে হয়, মানুষ পড়ে গিয়েই তো উঠে দাঁড়াতে শিখে। আর আমাকেও যে উঠে দাঁড়াতে হবে। খোদা তো নিজের প্রিয় বান্দাদেরই সব থেকে বেশি পরীক্ষা করেন। হয়তো খোদা আমাকেও তাই করছেন। আর আমিও সেই পরীক্ষায় পরাজিত হব না। যতদিন বেঁচে আছি সংগ্রাম করব, নিজেকে প্রতিষ্ঠিত করব। অনেক তো পরের জন্য বেঁচেছিলাম, এবার না হয় নিজের জন্য বাঁচব, নিজের জন্য কিছু করব। কথাগুলো বলে আঁখি আবারও খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, রহম করো আমায়, যেন আমি নিজের সকল সংগ্রামে জয়ী হতে পারি। আজকে প্রথম ক্লাস আখির, এই প্রথম ভার্সিটিতে প্রবেশ করলো। মেডিকেল ভার্সিটিতে পড়ার স্বপ্ন যে আদৌ পূরণ হতে চলেছে ভেবে গায়ে কাটা দিয়ে উঠছে আখির। অনেকদিন পর আজকে সত্য একটা হাসি ফুটে উঠলো আখির অদরের কোণে। সেটা যে এই ভার্সিটির মাটির উপর বুক ফুলিয়ে খাড়া হতে পারার খুশিতে আখির অদরের কোণে মান পেয়েছে। খুশি মনে ভার্সিটির দিকে এগোতে নিচ্ছিল আখি, তখনই ধাক্কা খায় কারো সাথে। আঁখি পড়ে যেতে নিবে তার আগে বলিষ্ঠ দুটো হাত পাকড়া করে ওকে। হাত দুটি আঁখির কাছে একদমই অচেনা লাগলো। চোখ বুলিয়ে দেখতে গিয়ে মুখখানা চিনতে পারল না আঁখি। লোকটা আঁখিকে দূরে হাবার মতো তাকিয়ে আছে ওর দিকে, যেন লোকটা আঁখিকে না কোনো বুদকে দেখেছে। এদিকে আঁখি নিজেকে লোকটার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু লোকটা এখনও স্বাভাবিক হয়নি। অবাক দৃষ্টিতে দেখছে আঁখিকে। আঁখি প্রথমে স্বাভাবিকভাবে বলল থ্যাঙ্কস, কিন্তু লোকটার কোনো প্রতিক্রিয়া পেল না। লোকটা তো হাবার মতো তাকিয়ে আছে, যেন আঁখির কোনো কথাই শুনছে না। এবার আঁখির রাগ হলো। প্রথমত এসে আঁখির সাথে ধাক্কা লাগলো, তাও আঁখিকে বাঁচালো বলে আঁখি ধন্যবাদ জানায়। কিন্তু লোকটা কেন রেসপন্স না করে হাবার মতো তাকিয়ে আছে। হ্যাঁ, আঁখি লোকটার চাহনিতে কোনো খারাপ মনোভাব দেখতে পাচ্ছে না বটে, কিন্তু তারপরও রাগ হলো আঁখির। তাই কটকট কণ্ঠে বলল, এই যে কানপুরে কি আপনার হরতাল চলছে? ধন্যবাদ বললাম কানে যায় না? এমন হাবার মতো তাকিয়ে আছেন কেন? এর আগে কি মেয়ে দেখেননি নাকি? নাকি আমাকে আপনার কোনো চোর মনে হচ্ছে যে মুখটা ভালো করে দেখিয়ে নিয়ে পরে পুলিশের কাছে গিয়ে আমার স্ক্র্যাচ বানাবেন? হ্যালো, এক্সকিউজ মি, এই যে আপনি কানা নাকি, নাকি বদির? হ্যালো, আজব তো। লোকটার কোনো ভাবভঙ্গি নেই। লোকটা যেন পুরো জমে গেছে আঁখিকে দেখে। আঁখির কোনো কথাই যে ওর কানে ঢুকছে না। লোকটার শ্রবণ শক্তি যেন খানিকে বিলুপ্ত পেল, শুধু আঁখিকেই দেখতে পাচ্ছে। আঁখির কথা বলার ভাবভঙ্গি শুধু চোখে পড়ছে ওর। সে ডাগর ডাগর চোখ জোড়া, সে মুখ, সেই সরু ঠোঁটগুলো, সেই চেহারাটা যে লোকটা ছেড়েছে না। লোকটা একবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আরোহী, এই যে আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি? এত সময় তো মনে করছিলাম আপনি বোবা আর কানা, এখন দেখছি পাগলও। নিজের চিকিৎসা করান, বুঝছেন? যত সব। দেখি সরেন, আমার ক্লাস আছে। আরোহী রেগে মেগে কথাগুলো বলে লোকটাকে সাইড কাটিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। এদিকে লোকটা এখনও হতবাক হয়ে তাকিয়ে আছে আঁখির দিকে। লোকটার চোখগুলো নোনা জলে টলমল করতে শুরু করলো মুহূর্তেই। এবার ব্যথা ভরা কণ্ঠে আলতো করে আবারও বলে উঠল, আরোহী। আঁখি হেঁটে ক্লাসে যাচ্ছিল, তখনই সামনে থেকে একটা মেয়ে আসছিল। মেয়েটা তখন ফোন টিপতে টিপতে অগ্রসর হচ্ছিল, তাই আঁখিকে খেয়াল করেনি, যাতে আঁখির সাথে ধাক্কা খেয়ে মেয়েটার ফোন পড়ে যায় নিচে। মেয়েটা সাথে সাথে নিচে চোখে ফোনটা তুলতে যায়। এদিকে আঁখির মেজাজটা আগে থেকেই খারাপ হয়েছিল, তাই আবার দাগ কাটা লাগায় ওর মেজাজ আরও বিগড়ে গেল। একটু ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি আজকে সবার চোখে কি হরতাল করতে গেছে নাকি? কেউ চোখেই দেখতে পাচ্ছে না নাকি? শুধু আমাকেই এসে ধাক্কা মারছে। ফোন তুলতে তুলতে মেয়েটার কান অব্দি কথাটা পৌঁছালো। মেয়েটা উঠে আঁখিকে সরি বলবে, তখন আঁখির চেহারা চোখ যায় ওর। সাথে সাথে মেয়েটা ভূত বলে চিৎকার করে ওর থেকে অনেকটা দূরত্ব বজায় করে নেয়। মেয়েটা খানিকক্ষণ অনেকটা কাঁপতে কাঁপতে শুরু করলো। আঁখি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল এতে। ওর মেজাজটা আরও বিগড়ে গেল। পৃথিবীর সমস্ত প্যারাই যেন ওর জন্য রাখা হয়েছে। এমন একটা বিরক্তিকর ভাবভঙ্গি চেহারায় ফুটিয়ে বলল, এই যে আমাকে আপনার ভূত মনে হচ্ছে? আমার কি শরীরে মাংস নেই, নাকি চোখ দিয়ে রক্ত ঝরছে? আমার দাঁতগুলো বেরিয়ে এসছে নাকি, নাকি আমার হাত পা বাঁকা হয়ে আছে যে আপনি আমায় ভূত বললেন? না জানি কোন পাপ করছিলাম, সমস্ত প্যারা আমার জীবনে চলে আসছে। অবিশ্বাস্য। কথাগুলো বলে আঁখি বিরক্তিকর ভাব নিয়ে স্থান ত্যাগ করল। মেয়েটি যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। মেয়েটির ভাবনায় হঠাৎ কি যেন ধরা দিল, তাই তৎক্ষণাৎ ছুটে কোথাও যেতে লাগলো। হঠাৎই মেয়েটা ছুটে এসে একটা কক্ষে ঢুকলো। কাঁপা কাঁপা কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ভাইয়া, ভাইয়া, আরোহী আপু, ওখানে আরোহী আপু। মেয়েটার কিছু বলবে এর আগে একটা ল্যাপটপ সামনে নিয়ে বসা লোকটি ল্যাপটপের মনিটরের দিকে তাকানো অবস্থাতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আনাহিতা তাবাসসুম আঁখি, ডটার অফ ফয়সাল খান। শি ইজ নট আওয়ার আরোহী সাইদা। লোকটার কথায় হতভম্ব হয়ে গেল সাইদা। হতবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল লোকটাকে, কিন্তু ভাইয়া, ও তো হুবহু আরোহী আপুর প্রতিরূপ।
পৃথিবীতে একই চেহারার 7 জন লোক থাকে শুনেছিলাম, নিজ চোখে দেখিনি বলে কখনো ওটাতে বিশ্বাস করিনি। তাই বলে যে এমন কিছু আদৌ হবে না এমনটা তো নাও হতে পারে সায়দা। হয়তোবা ও আরোহীর কোনো প্রতিরূপ, কিন্তু ও আরোহী না। তোমার ক্লাস টাইম শুরু হতে চলছে, নাও গো। কিন্তু ভাইয়া, আই সেড গো সায়দা। সায়দা লোকটাকে ভালো করেই জানে, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে গুটিসুটি পায়ে সে স্থান ত্যাগ করল। মনিটরের উপর চিরচেনা সে মুখখানার পাশে পুরো স্পষ্টভাবে নামটা লেখা আছে, আনাহিতা তাবাসসুম আঁখি। লোকটার কাছে অপ্রিয় হলো এটাই সত্যি যে আঁখি ওই লোকটার আরোহী না। ভাবনাটা খানিকক্ষণ ব্যথার্থ করলো লোকটার মনোপিঞ্জর, যা জল হয়ে জমা হলো লোকটার নয়নে। কিন্তু লোকটা নিচে গড়িয়ে পড়তে না দিল না জলগুলোকে, নিজেই পরক্ষণে স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ালো। তখন লোকটা আরোহীর পিছন যেতে নিলে হঠাৎই ধাক্কা খায় ভার্সিটির ভর্তির কাছে নিয়োজিত স্যারের সাথে। আঁখিকে দেখিয়ে লোকটা ওই স্যারকে প্রশ্ন করলো, ওই মেয়েটা আমাদের কলেজে কি করছে খোরশেদ স্যার? ওই মেয়েটা কে? উনি উনি হয়তো আমাদের এখানকার নতুন ভর্তির তালিকায় একজন। কেন স্যার? এমনিতেই। আপনি নতুন ভর্তির সব লিস্ট এখনই আমার কেবিনে নিয়ে আসুন, রাইট নাও। কথাটা বলে স্থান ত্যাগ করে তখন লোকটা। তারপর নতুন ভর্তির সকল লিস্ট খোরশেদ স্যার ওই ল্যাপটপের মাধ্যমে লোকটাকে এনে দিল। তাতে খুঁজে বার করলো আঁখিকে। ক্লাসের দ্বিতীয় বেঞ্চে বসে আছে আঁখি। প্রথম ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। আঁখি লক্ষ্য করলো হঠাৎ করে ক্লাসের প্রায় সকল মেয়ে নিজেদের ব্যাগ থেকে আয়না লিপস্টিক বের করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে যায়। আঁখি অবাক হলো ওদের এমন কাণ্ড দেখে। মেয়েগুলো এমন কেন করছে? হঠাৎ আঁখি শুনতে পেল কয়েকটা মেয়ে বলছে, ইস, আদিত্য স্যার কখন যে আসবেন জানিস, এমন হ্যান্ডসাম ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। কেন যে স্যার এত হ্যান্ডসাম? দেখতে পুরোই হলিউড হিরো। ওনার বিয়ে হয়ে গেছে বিষয়টা শুনে অনেক মন খারাপ হয়েছিল প্রথমেই, কিন্তু পরক্ষণে শুনলাম ওনার বউ নাকি 2 বছর আগেই মারা গেছে অ্যাক্সিডেন্টে। উনি এখন প্রেপার সিঙ্গেল, আর আমি রেডি টু মিঙ্গেল। এই শর্ত, আদিত্য স্যার শুধু আমারই হবেন। আরে তোরা যে ওনাকে নিয়ে মারামারি করছিস, উনি তো তোদের দিকে তাকাবেনও না। উনি আমাকে দেখেই ফিদা হবেন দেখিস। মেয়েগুলোর এমন অবস্থা থেকে হাসি পেল আখির। ডাক্তার আদিত্য চৌধুরী, নাম শুনেছে অনেক আঁখি। এই মেডিকেল ভার্সিটিটা ওনার বাবার। এখন ওনার বাবা উনি আর ওনার ভাই মিলে দেখাশোনা করেন। উনি অনেক বড় সার্জন। ওনার মিডিয়ার সামনে আসার কোনো ইন্টারেস্ট নেই। উনি নিজেকে আড়ালেই রাখতে পছন্দ করেন। ওনার বিষয়ে খবরের কাছে যে অনেক পড়েছে আঁখি। ওনাকে নিয়ে পড়ার পর ওনাকে দেখার একটা কৌতূহল যে আঁখির মধ্যেও জন্মেছে। তবে তা একজন গুরু হিসাবে দেখার কৌতূহলই বটে। ঠিক 10টায় রুমে প্রবেশ করলেন আদিত্য স্যার। উনি টাইমের খুব পাক্কা, সত্যবাদী আর গম্ভীর একজন পুরুষ। মেয়েরা ওনার সৌন্দর্যের সাথে ওনার ব্যক্তিত্ব প্রেমেও পড়ে থাকে, তবে ওনার উপর কোনো মেয়ের মোহ কাজ করে না। উনি রুমে প্রবেশ করতে সব মেয়েরা হা হয়ে তাকিয়ে রইল ওনার দিকে, কিন্তু উনি স্বাভাবিকভাবে সবাইকে বসতে বলে নিজেও বসলেন। এদিকে আমাদের আঁখি অবাক, তবে সে অবাগত লোকটার সৌন্দর্যে পাগল না হয়ে লোকটাকে দেখে। এই যে একটু আগে ধাক্কা লাগা সে লোকটা। আঁখি এবার জিহ্বায় কামড় দিয়ে আমতা আমতা করে চুপি স্বরে নিজেকে বলতে লাগলো, এই রে, এ কী করেছি আমি? আমি না বুঝে না শুনে আদিত্য স্যারকে কানা বোবা পাগল আর না জানি কী কী বলে দিয়েছি। এবার যদি উনি আমাকে ক্লাস থেকে বের করে দেয়, আল্লাহ রক্ষা করো আমার। ও শুনেছি ওনার নাকি মেজাজ অনেক গরম থাকে সব সময়। তখনই আঁখির কানে কারো মুখে নিজের নামের ডাকে ধ্বনি আসে। চোখ তুলে তাকিয়ে দেখে ডাক্তার আদিত্য চৌধুরী। আঁখি তো আবার হতভম্ব হয়ে গেছে একদম। আঁখি, কেন এমনটা করলি? সব তো যেখানে রাগ দেখানো সেখানে দেখাস না, যেখানে দেখানো ঠিক না সেখানেই দেখালি। এবার প্রথম ক্লাস থেকে বেরোতে হবে তোকে। ভালো করে করে নে আবার ডাক্তারি। মনে মনে এসব বলছে আঁখি। এই যে মিস আঁখি, আমি আপনার সাথে কথা বলছি আর আপনি নিজের খেয়ালেই ব্যস্ত। ডক্টর হতে হলে কনসেন্ট্রেশন দরকার। এমন খেয়ালিপনা নিয়ে ডাক্তারি হওয়া যায় না। বুঝতে পেরেছেন মিস আঁখি? আর তিতুর গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শুনে আমতা আমতা করে আঁখি বলল, আই এম সরি স্যার, আর এখন এরকমটা হবে না। ইটস ফাইন মিস আঁখি। তা 2 দিন কোথায় ছিলেন? নতুন বছরের ক্লাসগুলো 2 দিন আগেই শুরু হয়েছে। আজকে আপনি 3rd ক্লাসে ফার্স্ট ক্লাস করতে এসেছেন, জানতে পারি কেন? কথাগুলো শুনে আঁখির মনে পড়লো এই 2 দিনের দুরবস্থার কথা। কি করে পারতো আঁখি এই 2 দিন ক্লাসে জয়েন করতে? এই যে মিস আঁখি, কথায় কথায় খেয়ালে হারালে চলবে না। আমি কাউকে সেকেন্ড চান্স সহজে দেই না। আপনাকে সেকেন্ড চান্স দিলাম। কাল থেকে রোজ সময় মতো ক্লাসে চলে আসবেন। আর হ্যাঁ, গত 2 দিনের নোটস কালেক্ট করে নেবেন। নাও সিট।
আখি আর কিছু না বলে বসে পড়ল, মন দিয়ে সমস্ত ক্লাস করলো। এদিকে আখি খেয়াল করতে পারলো আজকে সারাটা দিন ধরে সকালের ওই ধাক্কা খাওয়া মেয়েটা একটু পরপরই ওর দিকে তাকাচ্ছে, যেন অনেক কিছুই বলতে চায় আখিকে বা জানতে চায় ওর থেকে অনেক কিছু, কিন্তু কিছু একটা ভেবে তার না করতে বাধ্য হচ্ছে মেয়েটা। বিষয়টা আখির অনুমানে ধরা দিল। ভার্সিটি থেকে সোজা আখি কাজে আসলো। রাত 9টা বাজে। আজকে সকাল কাজটা শেষ হয়ে গেছে আখির, তবে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। সবাই চলে গেছে নিচে অফিসে, বাইরের বেঞ্চে বসে আছে। বাড়ি গিয়ে কি করবে? গেলে বাড়ির মালিক টাকার জন্য আঁকড়ে ধরবে। কোথা থেকে আনবে আখি 6,000 টাকা? ওর কাছে যে বর্তমানে 600 টাকার বেশি 1 টাকাও নেই। বেঞ্চে বসে বসে আপন মনে বলছে, আল্লাহ কি করব আমি? বাড়ি গেলেই তো বাড়ির মালিক তাড়িয়ে দিবে ঘর থেকে। কোথা থেকে আনবো আমি 6,000 টাকা? তখনই কাঁধে কারো স্পর্শ অনুভব করে আঁখি। চোখ ফিরিয়ে তাকিয়ে দেখে রহিম চাচা, এই অফিসের ক্লিনিক কর্মকর্তা। আরে চাচা আপনি? হ্যাঁ রে মা আমি। তোর টাকার দরকার না রে মা, আমি দেখেছি তোকে স্যারের কাছে বারবার কিছু টাকা অ্যাডভান্স চাইতে। কি করবি রে মা? বড়লোকেরা গরিবের অতি চাহিদা কখনোই বুঝে উঠবার পারে না। শোন, আজকে আমি একটা কাজ পাইছি, বড় একটা রেস্টুরেন্টে আজকে রাতের থালা বাসন ধোয়ার কাজ। একই সাথে 3,000 টাকা দিব। তুই বরং আমার জায়গায় ওখানে চইলা যা। কিন্তু চাচা, টাকাগুলো তো আপনারও দরকার। তোর থেকে বেশি না রে মা, এই অফিসে তুই একমাত্র কেউ যে এই বুড়াটারে একটু সম্মানের চোখে দেখিস। আজকে এই টাকাগুলোর দরকার আমার থেকে তোর বেশি। আগে গিয়ে তুই বাড়ির টাকাটা দিয়ে লো। ধন্যবাদ চাচা, আমি বেতন পেয়ে গেলে তোমার টাকাগুলো আগেই দিয়ে দিব। পাগলি মেয়ে আমার, তবে যা, জলদি যা। এই নে ঠিকানাটা। আখি গত 2 ঘন্টা ধরে বাসন কোসন ধোয়ার কাজে মগ্ন। এদিকে আয়ানও এসেছে, সেখানেও সুন্দরী রমণীকে নিয়ে ডিনার করতে। হঠাৎই আয়ানের শার্টে খাবার পড়ে গেলে তা ক্লিন করতে ভিতরে আসে আয়ান। জামাটা ক্লিন করা হয়ে গেলে আয়ান বাহিরের দিকে অগ্রসর হবে, তখনই পাশের রুমের দিকে চোখ যায় আয়ানের। প্রায় রুম ভর্তি বাসন একাই ক্লিন করছে আখি। ফর্সা হাতগুলো অতিরিক্ত বাসন ঘষার ফলে লাল বর্ণ ধারণ করছে, তাও ক্লান্ত হচ্ছে না আখি। আখির এমন অবস্থা দেখে কেন যেন হৃদয়খানা মোচড় দিয়ে উঠল আয়ানের। ভিতরে প্রবেশ করলে আখির হাত খপ করে ধরে নিল। তখন সেখানে আয়ানকে মোটেও আশা করেনি আখি, তাই হতবাক দৃষ্টি আয়ানের উপর অটল রেখে বলল, আপনি এখানে? তুমি এখানে? এসব কি করছো আখি? দেখতেই তো পারছেন কি করছি। আমাকে আমার কাজ করতে দিন, ছাড়েন আমার হাত। কথাটা বলে নিজের হাতটা ছাড়িয়ে আখি আবার কাজ করতে নিলে আয়ান আবার আর ওর হাত ধরে ফেলে। তুমি এসব কাজ একদমই করবে না আখি। দেখো নিজের হাতের কি হাল করেছ। এসব কাজ যে তোমাকে মানায় না আখি। কি এমন দরকার পড়ে গেল তোমার যে অবশেষে তোমায় এসব কাজ করতে হচ্ছে? আমি তো বলেছি তোমার টাকার প্রয়োজন হলে আমাকে বলতে, আমি তোমায় দিয়ে দিব। কিন্তু না, তুমি তো তা কেন করবে? আমার থেকে টাকা নিলে তো তোমার আত্মসম্মানে ধরে, আর এসব কাজ করতে কি আত্মসম্মানে ধরে না? না, ধরে না মিস্টার আয়ান চৌধুরী। কারণ কোনো কাজই ছোট না। কারো দয়ার তলে থেকে কোটি টাকার নিচে বেঁচে থাকার চেয়ে কর্ম করে 2 টাকা রোজগারের সম্মান আর শান্তি দুটোই পাওয়া যায়। জিনিসটা আপনার কাছে কোনো ম্যাটার না করলেও আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো আখি, এসব বড় কথা ফিল্মে শ্যুট করে রিয়েল লাইফে না। লোক নিজের প্রফিট দেখে, আর তুমি নাকি নিজের জেদ নিয়ে বসে আছো। আমার যা ইচ্ছা তাই নিয়ে বসে থাকবো। আপনার এতে নাক না গলালেই আমি খুশি হব। প্লিজ এখান থেকে যান। আয়ান এবারও আর কিছু বলবে এর আগেই সেখানে আগমন ঘটে মাহির। আরে বেবি, তুমি এখানে, আর আমি তোমায় না জানি কোথায় কোথায় খুঁজছি। ইয়াক, তুমি এমন জায়গায় কি করছো? আরে এখানে আমাদের আখি মনিও দেখছি আছে। আর আখি, তুই কিনে শেষমেশ এসব কাজে নিয়োগ হলি? কি হলো? এত ভালো ভালো রেজাল্ট করে শেষমেশে থালা বাসনই মাজতে হলো তোকে? হয়েছে একদমই পারফেক্ট। তোকে যে এসব কাজে ভালো মানায় রে, তাই না আয়ান বেবি? হোয়াই নট বেবি? এমন জেদি লোকদের উন্নতি যে কখনোই হয় না। কথাটা বলে আয়ান আখিকে দেখিয়ে মাহির কোমর ধরে নিজের সাথে মিলিয়ে নিল। মাহিও আয়ানকে আবেশে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর আয়ান মাহির কোমরে হাত দিয়ে এদিকে দুজনেই অদূরের কোণে তাচ্ছিলেন হাসি টুটিয়ে তাকিয়ে আছে আখির দিকে। আখি পারছে না নিজেকে সামলাতে। অনেক কষ্টে নিজের হাত দুটো মুঠি করে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার সমস্ত চেষ্টা করলো আখি। কি করে পারবে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে চোখের সামনে অন্যের সাথে মেনে নিতে? আয়ানের মাহির কোমর আঁকড়ে ধরা জায়গা থেকে যেন চোখই সরছে না আখির। তাও ওদের সামনে নিজেকে দুর্বল করতে দিল না আখি।
কাট কণ্ঠে বলল, প্লিজ আপনারা এখান থেকে যান, আমার অনেক কাজ আছে। এমন জায়গায় কে বা থাকবে? চলো আয়ান বেবি। ইয়েস বেবি, চলো। দুজনেই ডুলতে ডুলতে চলে গেল। এদের এমন নোংরামি আর সইতে পারছে না আখি। শট করে আখির মাথা ঘুরে গেল, সাইডের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর কোনো রকম নিজের ব্যাগ থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিয়ে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল আখি। আদ্রিত আর নোমান ঘরে ঢুকতেই দাদিমার রুম থেকে বাংসুরা চেঁচামেচির শব্দ কানে ভেসে আসে ওদের। দুজনে ছুটে গেল সেদিকে। ঈশানা চৌধুরী আর সায়েদা কোনো মতে রাহেলা চৌধুরীকে সামলাতে সক্ষম হচ্ছেন না। সাথে কাজের লোকগুলোও যেন ব্যর্থ। না, আমি খাবো না, আমার আরোহীকে তোমরা এনে দাও। আমি আমার আরোহীকে ছাড়া কিছুই খাবো না। আমার আরোহীকে এনে দাও আমায়, আমি কিচ্ছু খাবো না। আদ্রিত ছুটে গিয়ে দাদিজানকে ধরল আর বলল, তোমরা সবাই খাবার রেখে বাহিরে যাও, আমি দেখছি ব্যাপারটা। সবাই তাই করলো। প্রায় আধ ঘন্টা পর আদ্রিত রুম থেকে বেরোলো। সবাই রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। আদ্রিত বের হতে ঈশানা চৌধুরী জিজ্ঞেস করলেন, মায়ের অবস্থা এখন কেমন আদ্রিত? উনি এখন ঠিক আছেন, আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ঈশানা চৌধুরী কান্না করতে করতে বললেন, আর কত বাবা, কত মায়ের এমন কষ্ট আমাদের সবাইকে দেখতে হবে। আরোহীকে ছাড়া মায়ের অবস্থা যে দিন দিন আরও অবনতির পথে চলে যাচ্ছে। এবার সাহেদা উৎসুক হয়ে বলে উঠল, আমরা চাইলে আরোহী আপুকে ফিরিয়ে আনতে পারি। কথাটা শুনে সবাই সাহেদার দিকে অবাক দৃষ্টিতে তাকালেও রক্তচক্ষু নিয়ে তাকায় আদৃত। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মন পিঞ্জর। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।